আসসালামু আলাইকুম রিস্টার্টবাসী, আশা করি সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং ঠিকঠাক আছো। আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রির 16 নম্বর লেকচার নিয়ে, যেখানে আমরা ফেনল নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সবাই যুক্ত হয়ে যাও, মেনশন করে দাও পরিচিতদেরকে, আর একটু আমাদের গ্রুপটাই দিয়ে দাও এবং এখানে কমেন্টে জানাও সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে, আমি একটা মেনশন দিয়ে দেই, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ওকে, ডিজে সাদিয়া ওয়ালাইকুম আসসালাম, তনু ওয়ালাইকুম আসসালাম। চলে আসো সবাই। ওকে, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই জয়েন হয়ে যাও, পরিচিতদেরকে মেনশন দিয়ে দাও, আর আমাদের যে চ্যাট গ্রুপটা আছে সেখানে একটু ক্লাসটা দিয়ে দাও। হ্যাঁ, আমরা বিগত 15টা লেকচারে আমরা কোন পর্যন্ত আসি সবাই একটু দেখতে থাকো। যে আমরা পার্ট 4-এর গ্লিসারিন ইথার পর্যন্ত গত ক্লাসে মানে লাস্ট 15 নম্বর লেকচারে পড়ছি, এবং আজকে যদি আমরা ফেনলটা শেষ করি, ইনশাল্লাহ আজকে আমাদের শেষ হবে। আজকে আমরা ফেনলটা পড়লে এই ফেনলের মাধ্যমে আমাদের পার্ট 4 শেষ হবে। ঠিক আছে, পার্ট 4 মানে আমাদের একটা পেজ শেষ হবে। তোমরা হয়তো খেয়াল করছো যে পার্ট 1-2 শেষ হইতে যত টাইম লাগছে, পার্ট 3 আর 4 শেষ হইতে কিন্তু অত টাইম লাগে না। হ্যাঁ, পার্ট 3 আর 4 খুব তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাচ্ছে। দুইটা মিলে কত 4-5 লেকচার মনে হয় আমাদের লাগছে। হ্যাঁ, আর পার্ট 1 আর 2 শেষ হইতে প্রায় 10 লেকচারের উপর লাগছিল। হ্যাঁ, এরপরের পার্টগুলো আমাদের এরকম কম কম টাইমে শেষ হয়ে যাবে, প্যারা খাওয়ার কিছু নাই। আমাদের এই যে এরপরে কি আছে, এরপরে আছে কার্বনিল যৌগ, অ্যালডিহাইড কিটোন, এরপরে আছে জৈব অ্যাসিড জাতক, নাইট্রোজেন এবং বায়ো অণু। ঠিক আছে, বায়ো অণু আসলে তোমরা স্যার যে তোমাদেরকে কোষ রসায়ন অধ্যায়টা পড়াইছে না, পড়াইছে তোমাদেরকে এটা। হ্যাঁ, কোষ রসায়ন, মূলত এটা কোষ রসায়নই এখানে পড়া। ঠিক আছে, বায়োলজি আসলে রসায়ন থেকে শিখে একটু পড়ায় আর কি। মূলত পুরো বায়োলজিটাই রসায়ন। ঠিক আছে, পুরো কোষের গঠনটাই তো রাসায়নিক গঠন, তোমরা জানোই। তো আসো আমরা আমাদের মেইন আলোচনায় ঢুকে যাই। রেজাল্ট কবে দিবেন? রেজাল্ট রেডি আছে, কিন্তু ডিজাইনার ফ্রি নাই দেখে আসলে ডিজাইন করতে পারতেছি না। নর্মালি আচ্ছা, আশা করি আমি রেজাল্ট হয়তো দিয়ে দিব মেসেঞ্জার গ্রুপে, তো ডিজাইনের কিছু নাই আসলে। ঠিক আছে, আর এই সপ্তাহে আজকে মঙ্গলবার, সামনের সপ্তাহে আমরা আরেকটা এক্সাম নিব। ঠিক আছে, সামনের সপ্তাহে হলো পার্ট 3 এবং 4-এর উপর এক্সাম থাকবে। ঠিক আছে ভাই, আমি বুঝতেছি না অর্গানিক চ্যাপ্টারটা কিভাবে পড়লে মনে থাকবে। অর্গানিক চ্যাপ্টারটা মনে থাকার জন্য তোমরা খাতা, তোমরা তো অনলাইনে একবারই করো, আমি আমার অফলাইনের স্টুডেন্টদেরকে দিয়ে খাতা 2বার লিখাই। এক, তারা ক্লাসে আমার সাথে সাথে যেটা লিখে, আরেকটা হলো বাসায় তোমার হলো আরেকটা নোট খাতা রেডি করতে হয়। তো এটা তোমাদেরকেও আমি বলছিলাম যে তোমরা ক্লাসের সাথে সাথে আমার সাথে একটা লিখো, পরে আরেকটা লিখো। এটা মনে হয় না কেউ একটা খুব একটা করছে, এটা করলে ভালো, 2বার 3বার লিখতে পারলে ভালো। সো খাতাটা বারবার পড়বা, বারবার লিখবা, ট্রাই করবা খাতা পড়ার টাইমে আরেকটা খাতার মধ্যে খাতাটা দেখে দেখে বিক্রিয়াগুলো লিখতে। এবং তারপরে যেটা করতে হবে সেটা হলো মেইন বই যেটা আছে। হ্যাঁ, কবির স্যারের যে মেইন বই পড়তে বলছিলাম, ওই মেইন বইটা পড়বা। তোমাদের একটা অভ্যাস হলো তোমরা মেইন বই পিডিএফ পড়তে চাও, এমনে চাও অমনে চাও, কেন ভাইয়া? এটা একটা অধ্যায়, জৈব রসায়ন সবচেয়ে বড় অধ্যায়। এটার জন্য তুমি একটা বই কিনতে পারবা না? হ্যাঁ, একটা বই তো দরকারই হয়, একটা বই লাগবে। বই বারবার পড়বা, খাতা বারবার পড়বা। আর তোমরা বলো যে ভাই অর্গানিক কেমিস্ট্রি ভুলে যাই, বারবার ভুলে যাই। অর্গানিক একবার পড়ে দুনিয়ার কেউ পারে না, অর্গানিক বারবার পড়তে হয়। ঠিক আছে, বারবার পড়তে হয়, বারবার পড়বা, আস্তে ধীরে পাঠবা। হ্যাঁ, আর যেটা করবা যে প্রত্যেক সপ্তাহে, এই সপ্তাহে কি কি পড়ছে একদম শুরু থেকে একবার রিভিশন করবা। প্রত্যেক সপ্তাহে একদম শুরু থেকে যে পর্যন্ত পড়া হয়েছে ওই পর্যন্ত রিভিশন করবা। বারবার রিভিশন করলে মনে থাকবে। ঠিক আছে, ওকে। পূজিতা রয় চৌধুরী, ও নাকি 2বার করে, ধন্যবাদ, গুড। ওকে, এবার আসো ভাইয়া, আমরা আজকে যেটা পড়বো সেটা হলো ফেনল। হ্যাঁ, সেটা হলো কি, সেটা হলো ফেনল। অলরেডি তোমরা দেখছো ফেনলটা আজকে আমরা পড়বো। তো ফেনলের মধ্যে সর্বপ্রথম আমরা একটু ফেনলের ধর্ম নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, যে ফেনলের ধর্ম আসলে কেমন, ফেনল কি কি ধর্ম দেখায়। ফেনলের মধ্যে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ফেনলের দ্রাব্যতা নিয়ে, ফেনলের দ্রাব্যতা নিয়ে প্রাথমিকভাবে আমরা পড়াশোনা করব। তো আসো সর্বপ্রথম তোমরা লিখো যে ফেনল এটা একটা কিন্তু পোলার যৌগ। হ্যাঁ, ফেনল কিন্তু একটা পোলার যৌগ। ফেনলের ধর্ম প্রথমে প্রাথমিক কিছু আলোচনা, যেমন 1 নাম্বার আলোচনা আমরা করব। 1 নাম্বার হলো, মনে রাখবা, এটা লিখে রাখো, ফেনল পোলার হলেও ও একটা পোলার যৌগ। পোলার হলেও ও
স্বাভাবিক পানিতে, হ্যাঁ, হলেও সাধারণ পানিতে, মানে সাধারণ পানি বলতে আমাদের নর্মাল টেম্পারেচারের পানিতে অদ্রবণীয়, পানিতেও মিশে না। তবে এটা মনে রাখবা, তবে গরম পানিতে এটা দ্রবণীয়। কেমন পানিতে দ্রবণীয়? গরম পানিতে দ্রবণীয়। মানে তুমি যদি পানিকে হিট দাও তাহলে ফেনলটা কি হবে? মিশে যাবে, পানিতে দ্রবীভূত হবে। ফেনলের সংকেত কি? ফেনলের সংকেত তোমরা জানো যে বাক্স OH, এবং এটাকে কার্বলিক অ্যাসিড নামেও ডাকা হয়। কি নামে ডাকা হয়? কার্বলিক অ্যাসিড। এবং বিশ্বাস করা হয় যে সে সাপ তাড়াইতে পারে। ঠিক আছে, সাপ তাড়াইতে কার্বলিক অ্যাসিড ব্যবহার করে, তবে এটা অনেকটাই মিথ। হ্যাঁ, মানে কি বলে এটাকে, এটা হলো একটা কুসংস্কার যে ফেনল দিলে সাপ চলে যায়, কারণ বিজ্ঞানীরা এখন বলতেছে যে ফেনলের অ্যাকচুয়ালি তেমন কোনো ইম্প্যাক্ট নাই। বাট অনেকেই হয়তো বলছে যে তারা ইম্প্যাক্ট পাইছে, ফেনল দেওয়ার পরে সাপ চলে গেছে কোনো একটা জায়গা থেকে। যাই হোক, সেটা আমাদের ব্যাপার না, আমাদের ব্যাপার হলো সাপ তাড়াইতে ফেনল ব্যবহার করা হয়। মিথ কিনা সেটা পরের ব্যাপার। এবার আসো 2 নম্বরে। 2 নম্বর যে ধর্ম, সেটা হলো ভাই আমাদের এই ফেনল, ফেনল ফেনল কিন্তু একটা অম্লধর্মী পদার্থ। ফেনল কেমন পদার্থ ভাই বলো তো? ফেনল হলো অম্লধর্মী। ফেনল অম্লধর্মী। ফেনল কি ধর্মী? অম্লধর্মী। তবে মনে রাখবা, ফেনলে যদি মেটা নির্দেশক গ্রুপ যুক্ত থাকে। কি নির্দেশক? মেটা নির্দেশক গ্রুপ যুক্ত থাকলে, যদি মেটা নির্দেশক গ্রুপ যুক্ত থাকে তাহলে অম্লধর্মিতা বাড়ে। তাহলে বলতো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ যুক্ত থাকলে কি হবে? অর্থপ্যারা নির্দেশক গ্রুপ যুক্ত থাকলে অম্লধর্মিতা কমে। ব্যাপারটা কি? ব্যাপারটা কি আমি তোমাকে দেখাই। ধরো আমার কাছে ফেনল আছে, ঠিক আছে, এটা অম্লধর্মী। তবে এই ফেনলের চাইতে যদি আমার এই ফেনলের সাথে আরেকটা মেটা নির্দেশক গ্রুপ থাকে, নাইট্রোমূলক, তোমরা জানো যে মেটা নির্দেশক, তাহলে কি হবে? তাইলে অম্লধর্মিতা আরো বেড়ে যাবে। আর যদি আমি এই ফেনলের সাথে অর্থপ্যারা নির্দেশক একটা গ্রুপ দেই, অর্থপ্যারা নির্দেশক কি অলরেডি তোমরা জানো, এই যে CH3, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ দিই, তাইলে অম্লধর্মিতা কি হয়ে যাবে? কমে যাবে। এবং আরো মজার ব্যাপার হলো, দেখো আমি যদি এখানে নাইট্রোমূলকের সংখ্যা বাড়াই, হ্যাঁ, মানে NO2 যত বাড়াবো তত অম্লধর্মিতা কি হয়ে যাবে? তত অম্লধর্মিতা বেড়ে যাবে। তত কি হবে? তত অম্লধর্মিতা বাড়বে। তত অম্লধর্মিতা বাড়বে। ঠিক আছে, তত কি বাড়বে? অম্লধর্মিতা বাড়বে। আর ধরো ফেনলের চাইতে এটার অম্লধর্মিতা কম, এটার চাইতে কার কম জানো? এটার চাইতে মিথানলের কম। মিথানল, মিথানল মিথানলের চাইতে পানির অম্লধর্মিতা কম, আর পানির চাইতে অ্যালকোহলের কম। তুমি খেয়াল করো, আমরা বলছিলাম যে অ্যালকোহল পানির চাইতে দুর্বল অম্ল, তবে একটা অ্যালকোহল আছে যেটার নাম হলো মিথানল, এটা পানির চাইতে একটু শক্তিশালী অম্ল। ঠিক আছে, দেখো পানির চাইতে কি শক্তিশালী? অ্যালকোহল হলো আমাদের শক্তিশালী। তারপরে কে জানো? তারপরে হলো ইথাইন। তারপরে কে? তারপরে হলো ইথাইন। তারপরে কে? তারপরে হলো ইথাইন পর্যন্তই মনে রাখো, ইটস এনাফ। ঠিক আছে, এনাফ। চাইলে তুমি অ্যামিন মনে রাখতে পারো, তারপরে আবার অ্যালকেন। কোথায় ভাই পড়তে আসছে কিন্তু ফেনলের অম্লধর্মিতা, এসে সাথে অ্যালকোহল, পানি সবার কম্প্যারিজন করে ফেলছি। এবং তোমরা মোটামুটি শিওর থাকো ভাইয়া, এই যে চার্টটা আমি তোমাদেরকে দিছি, এটা হাজারি স্যার পড়বো না, এতদিন পর হুশ হইছে। হাজারি স্যার পড়তে মানা করছি যে ছাগল। NO2টা মেটা পজিশনে হবে না। NO2টা, তুমি পজিশন তো, আমি এখন যৌগ লিখতেছি, আমি তো বিক্রিয়া করতেছি না। বিক্রিয়া করলে অবশ্যই মেটাতে যুক্ত হবে। ঠিক আছে, তুমি যদি একটা যুক্ত করতে চাও এভাবে একই, মানে রেজাল্ট একই আসবে। তুমি যদি হ্যাঁ না ভাই আমি একটা যুক্ত করবো মেটাই করবো, করো, কোনো সমস্যা নেই। কারণ আমি তো জাস্ট যৌগ দেখাচ্ছি, নট মানে ইয়ে করতেছি। হুম, ওকে। তো যেটা বলতেছিলাম,
আমি কি ক্লাসটা বুঝবো? না, আমি 8 থেকে করি নাই একটু প্রবলেমের কারণে। 8 থেকে না করলে এখন বুঝবা না। 8 থেকে না করলে এখন বুঝবা না, কারণ অলরেডি আমরা এখন 16 লেকচারে। ঠিক আছে, এখন আমরা অলরেডি 16 লেকচারে। তো এগুলা কোনো ইস্যু না, তুমি হলো যৌগ লিখবা। যেটা বলতেছিলাম যৌগ লিখবা। যৌগের মধ্যে আমি কিন্তু বলি নাই যে মেটা পজিশনে যৌগ, মেটা পজিশন না, মেটা নির্দেশক গ্রুপ। মেটা নির্দেশক গ্রুপ কোনগুলা মনে আছে? ওই যে যেগুলো থাকলে মেটা নির্দেশক হয় NO2, তুমি দেখবা যে CHO, NO2 এগুলো হলো মেটা নির্দেশক। আর অর্থপ্যারা নির্দেশক ছিল CH3। ঠিক আছে, আর এরপরে আমি অন্য অ্যালকোহলগুলোর সাথে এবং পানির সাথে, এবং ইথাইনও তো অম্লধর্মী আমরা জানি। ঠিক আছে, ইথাইনও কি অম্লধর্মী আমরা জানি, এবং সেই হিসাবে ইথাইনের সাথেও কম্পেয়ার করছি। তোমরা এই কম্প্যারিজন জীবনও ভুলবা না। ইথাইনের চাইতে দুর্বল কে জানো? ইথাইনের চাইতে দুর্বল হলো অ্যামিন। অ্যামিনের চাইতে দুর্বল কে? অ্যামিনের চাইতে দুর্বল হলো অ্যালকেন। তার মানে যদি আমি অ্যাসিডের শক্তিশালী হিসাব করি, এটা অ্যামিন না, অ্যামিন তো ক্ষারধর্মী, সরি, অ্যামোনিয়া দাও, NH3 দাও, হ্যাঁ, অ্যামোনিয়া। যদি আমি ক্ষারধর্মিতা হিসাব করি, তাহলে সবচেয়ে দুর্বল অম্লধর্মিতা হলো কে? অ্যালকেন। আর এরপরে অ্যামোনিয়া, এরপরে শক্তিশালী ইথাইন, অ্যালকোহল, পানি। অ্যালকোহলের মধ্যে আবার মিথানলটা পানির চেয়ে শক্তিশালী হয়। ঠিক আছে, এখান থেকে MCQ দেয়। এই তোমাকে বলবো যে ক্রম কোনটা সঠিক, ঠাড়া মুখস্থ করবা, দুনিয়ার যে কোনো জায়গায় MCQটা আসে। আর ফেনল পড়ানোর আগে একটু সতর্কীকরণ দিয়ে দেই। ফেনলের সকল বিক্রিয়া, ফেনলের সকল বিক্রিয়া সবার জন্য না। ঠিক আছে, নেটে কি কোনো সমস্যা হয়েছে? ফার্স্ট এডটা ওয়েজ হবে না? হ্যাঁ, ফার্স্ট এডটাতে উপরে ওয়েজ হবে। সরি, NO2 দিয়ে ফেলছি আবেগে, ওয়েজ। আচ্ছা, লাইভে হঠাৎ করে এত কমে গেল কেন? হঠাৎ করে এতজন কই চলে গেলা? হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক করছি। ফেনল পড়ানোর আগে সতর্কীকরণ কি? পানির চেয়ে শক্তিশালী মিথানল। হ্যাঁ, মিথানলটা অ্যালকোহলের মধ্যে একটু ডিফারেন্ট, ও অন্যদের মতো না, ওর সক্রিয়তা বেশি। ওর সক্রিয়তা কি বেশি। ওকে, এখন খেয়াল করো, এখন খেয়াল করো, আমরা যেটা বলতেছিলাম, ফেনলের সকল বিক্রিয়া আসলে সবার জন্য না। যেগুলো বোর্ডে আসবে, যেগুলো বোর্ডে আসবে আমি সেগুলো বলে দিব যে এটা এটা বোর্ডে আসবে। আর মোস্ট অফ দ্য জিনিস এখানে অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, কোনটা MCQতে আসবে কোনটা কি আসবে আমি বলে দিব। ফেনল কিন্তু অন্যগুলোর চেয়ে একটু ডিফারেন্ট, এখানে পড়াশোনাগুলো একটু টাফ। যেমন এটা সবাই MCQর জন্য মনে রাখবা। হ্যাঁ, এটা বিভিন্ন জায়গায় MCQতে আসে এই সক্রিয়তার ক্রমটা। তাহলে ফেনলের অম্লধর্মিতা বোঝা গেছে, ফেনলের অম্লধর্মিতা বোঝা গেছে। জি দাদা, হ্যালো, আমি যে ক্লাস নিচ্ছি স্টার্টে। না না, বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন কথা হইল, ফেনলের যে ধর্ম আমরা পড়তে চাইছিলাম, সেই ধর্মগুলা, দুইটা মাত্র ধর্ম আমাদেরকে জানলেই হবে ফেনলের। একটা হলো সে পানিতে দ্রবীভূত হয় কিনা, আরেকটা হলো সে কেমন অম্ল। ঠিক আছে, তার যে অম্লধর্মিতা, অম্লধর্মিতাটা আমরা একদম এবার চোখে হাত দিয়ে দেখাই দিলাম। অ্যান্ড আরেকটা হইল ফেনলের একটু পরিচিতি আমাদের দরকার আছে। এখানে জিনিসগুলো লেখা আছে যে ফেনলের কি কি ঘটনা ঘটতেছে। দেখো, আমি যদি একটু বলি ভাই, এই যে ওরা বলছে যে ফেনল সাধারণভাবে কার্বলিক অ্যাসিড নামে পরিচিত, যেটা আমি একটু আগেও বলছিলাম। ফেনল কি নামে পরিচিত? কার্বলিক অ্যাসিড নামে পরিচিত। বেনজিন যুক্ত ওএইচ যুক্ত হলে তাকে ফেনল বলে। আর এখানে যতগুলা যৌগের মধ্যে এই OH আছে তাদেরকে একসাথে ফেনলস বলে, মানে ফেনল বহুবচন করে দিছে। তো এখানে অনেকগুলো সংকেত আছে, বুঝছো? এই যে নাইট্রোফেনল, তারপরে হলো 4-অ্যামিনোফেনল, অর্থোক্রিসল বা অর্থোমিথাইল ফেনল। হুম, অর্থোমিথাইল ফেনল। তো এইভাবে হলো আমাদের দেয়া আছে। তোমরা যেটা করবা, এই সংকেতগুলা অনেক 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 ইম্পর্টেন্ট, তাই আমি এগুলার বই থেকে কেটে এখানে দিছি। অবশ্যই 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 পড়বা। ঠিক আছে,
অবশ্যই 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 পড়বা। ওকে ওকে, আচ্ছা তোমাদের কথা ধরে আমি যৌগগুলোকে এখানে দিছি, এখানে আসলে দেওয়ার প্রয়োজনীয়তা অত নাই, তোমরা যারা দিছো কাটার দরকার নাই। হ্যাঁ, কিন্তু যৌগগুলার মানে ওই রকম যৌগ আসলে খুব একটা এক্সিস্ট করে না, যেটা এক্সিস্ট করে আমরা সেটাই লিখবো সবসময়। ঠিক আছে, মেটা পজিশনে না, অর্থ প্যারাতেই দিব, কারণ ফেনল তো জানোই অর্থ প্যারা নির্দেশক নিজেও। ওকে, এই যৌগগুলা তোমরা লিখে নিও, এগুলো আমি আর এখন পড়াচ্ছি না। এখানে দেখো এটার নাম হলো রেসোর্সিনল, রেসোর্সিনল, তারপর আবার তিনটা থাকলে এটার নাম হলো ফ্লোরোগ্লুসিনল, এরকম অদ্ভুত অদ্ভুত নাম আছে, এগুলো বুঝতে পারবে। তার মধ্যে অবশ্যই অবশ্যই স্যালিসিয়ালডিহাইড আর স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, স্যালিসিয়ালডিহাইড আর স্যালিসাইলিক অ্যাসিড আমরা আজকে বানাবো, প্যারা নেই। এবার আসো ফেনলের প্রস্তুতি। ফেনলের প্রস্তুতি, ফেনল আমরা কিভাবে বানাবো? ফেনলের প্রস্তুতির মধ্যে আমরা এক নম্বর প্রস্তুতি এবং সবচেয়ে জনপ্রিয় প্রস্তুতি, সেটার নাম হলো ডাউ প্রসেস। সেটার নাম কি? সেটার নাম হলো ডাউ প্রসেস। ডাউ প্রসেসটা কি? দেখো ভাই, তোমরা মনে রাখবে ফেনল তো মোস্ট অফ দ্য বিক্রি অ্যালকোহলের মতোই দিবে, তাই না? তো অ্যালকোহল কেমনে বানাইছিলা? আরএক্স, আরএক্স থেকে আমরা অ্যালকোহল কেমনে বানাইছিলাম? আরএক্স এর সাথে যদি কেউ সোডিয়াম হাইড্রোক্সাইড দেয় তাহলে কি হবে? ওএইচটা এখানে বসে যাবে আর সোডিয়াম হ্যালাইড হবে। এখন এটার আবার কেউ ডাউ ভাইব না, ঠিক আছে? এটা ডাউ না, এটা ডাউ প্রসেস না। ডাউ প্রসেস হলো জাস্ট তুমি আর এর জায়গায় বাক্স দাও, বাক্স এক্স, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, বাক্স এক্স এবং তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। তবে ডাউ প্রসেসে একটু তাপচাপের দরকার আছে, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 150 এটিএম চাপও দেয়া লাগে ডাউতে। এই তাপ চাপ দুইটাও দিবা, তাইলে কি হবে? আর এর জায়গায় বাক্স দাও, এই যে ফেনল এবং সোডিয়াম হ্যালাইড। ঠিক আছে, এটা লিখছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য, আবার ভাইব না যে এটা ডাউ। ডাউ প্রসেস কিন্তু নিচেরটা, নিচেরটা হলো ডাউ প্রসেস। তাহলে এটা গেল আমাদের এক নাম্বার প্রস্তুতি, এক নাম্বার প্রস্তুতি। এবার আসো আমরা 2 নাম্বার প্রস্তুতিতে যাই। 2 নাম্বার প্রস্তুতি হলো ভাই কিউমিন থেকে। কি থেকে? কিউমিন থেকে। কিউমিন কথাটা ভাই, কিউমিনের আবার সংকেত কি? কিউমিন মানে কি জিনিস? কিউমিন হলো খুবই কিউট একটা যৌগ। দেখো, কিউমিনের সংকেত হলো এই যে এটা কিউমিন। এটা কি? এটা হলো কিউমিন। বেনজিনের সাথে এই যে সিএইচ আর দুই পাশে এই যে CH3 আছে এই কার্বনের সাথে। ঠিক আছে, হাত কি মনে হয় বেশি হয়ে গেছে নাকি? 1 2 3 4, না হাত ঠিক আছে। কিউমিনের সাথে যদি আমরা, কিউমিনের সাথে যদি আমরা অক্সিজেন দিই, কি দিব ভাইয়া? অক্সিজেন দিব, এবং আমরা এখানে 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব। কত ডিগ্রি? 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব। তখন এখানে কি হবে জানো? তখন এখানে হলো ফেনল তৈরি হয়ে যাবে। এখানে কি তৈরি হয়ে যাবে? ফেনল তৈরি হয়ে যাবে। যদি আমি জিনিসটা তোমাদেরকে আরেকটু ডিটেলসে একটু দেখাইতে চাই, আরেকটু ডিটেলসে একটু দেখাইতে চাই যে ভাই ফেনলটা কিভাবে তৈরি হয়, তাহলে একটু খেয়াল করো। আমাদের এই যে শাখাটা আছে সি, CH3, CH3, এখানে যখন আমি অক্সিজেন দিয়ে বিক্রিয়া দিব, অক্সিজেনটা কি করবে? এইভাবে দুইটা অক্সিজেন তারপরে হাইড্রোজেন এইভাবে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, অক্সিজেন হাইড্রোজেন। এবং পরে যখন আমি এই জায়গাতে লঘু সালফিউরিক অ্যাসিড দিব, কি দিব ভাইয়া? লঘু সালফিউরিক অ্যাসিড। তখন মনে রাখবা এখান থেকে আবার একটা অংশ কেটে বের হয়ে যাবে। কোন অংশটা? দেখো, এই অংশটা তখন আলাদা হয়ে বের হয়ে যাবে। তুমি খেয়াল করো, যদি এই অংশটা আলাদা হয়ে বের হয়ে যায় তাহলে আমাদের কি প্রডিউস হবে? তুমি একটু বুঝো। এই বাক্সটা আলাদা করে দাও, এই বাক্সের মধ্যে আছে CH3, CO, CH3, আর এই অংশ চলে গেলে উপরের OH-টা তখন ফেনলের সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, এটা আমাদের নট সো মাচ ইম্পর্টেন্ট, আমাদের ইম্পর্টেন্ট হলো ডাউ প্রসেস। ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবে তাদের কিউমিনটা লাগবে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য কিউমিন লাগবে, বাকিদের কিউমিন না হইলেও চলবে মোটামুটি। ঠিক আছে, ডাউটা ভালো করে মনে রাখবা। কোনটা মনে রাখবা? ডাউ ভালোভাবে মনে রাখবা, মনে থাকবে।
দুইটার পরে এবার আসো ভাইয়া 3 নাম্বার প্রস্তুতি। 3 নাম্বার প্রস্তুতি কি? 3 নাম্বার প্রস্তুতি, 3 নাম্বার প্রস্তুতি হলো ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। কি থেকে? ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম হ্যালাইড থেকে। আমি প্রস্তুতিগুলো শেষ করি একবারে, তারপর তোমরা প্রশ্ন করো, যদি কারো বুঝতে প্রবলেম থাকে সে তখন প্রশ্নগুলো একসাথে নেব। হ্যাঁ, দেখো ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেত কি? বাক্স N2Cl, এটা হলো ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই ডায়াজোনিয়াম ক্লোরাইডে কেউ যদি পানি দেয়, ডায়াজোনিয়াম ক্লোরাইডে কেউ কি দেয়? কেউ যদি পানি দেয় তখন সেটা ফেনলে পরিণত হয়ে যায়। কিসে? এই যে OH এ পরিণত হয়ে গেল, এই নাইট্রোজেন N2 এটা গ্যাস আকারে চলে গেল এবং HCl প্রডিউস হয়ে গেল। কেন এরকম হয়েছে? পানি কি ভাঙে? OH আর H, এই যে পানির OH আর এই যে পানির H, নাইট্রোজেন ট্রাই করে সবসময় কি হয়ে যেতে? মুক্ত গ্যাস হয়ে উড়ে যাইতে, সে কারোর সাথে বাধা থাকতে চায় না। মনে থাকবে? এবার আসো ভাই, যদি আমাদেরকে বলে যে গ্রিগনার্ড থেকে বানাও, এটা আমাদের লাগবে, কিন্তু লাস্টে এখন যে দুইটা দেখাচ্ছি এগুলা খুবই কম লাগবে। এটা ইম্পর্টেন্ট 3 নাম্বার। এটা অত না পারলেও হবে, গ্রিগনার্ড বিকারক। হ্যাঁ, ফেনল আসলে অনেক বিক্রিয়া, তো শুধু আমি ইম্পর্টেন্টগুলো যেগুলো দাগাই দিই, যাদের প্যারা লাগবে তারা ইম্পর্টেন্টগুলো পড়ো। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কিভাবে বানাবো? গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কিভাবে বানাবো? দেখো ভাই, গ্রিগনার্ড বিকারকের সংকেত কি? গ্রিগনার্ড বিকারকের সংকেত হইল বাক্স MgX, এটাও কিন্তু গ্রিগনার্ড বিকারক। তার সাথে আমি হাফ অক্সিজেনের বিক্রিয়া দিব। হাফ অক্সিজেনের বিক্রিয়া দিলে এটা কিসে পরিণত হয়ে যাবে? এটা হবে OMgX, মানে অক্সিজেনের যে একটা পরমাণু এটা এখানে ঢুকে যাবে। OMgX যদি একবার হয়, মনে রাখবা যে কোনো OMgX কে যে কোনো টাইমে পানি দিয়ে ধুয়ে দিবা। কি দিয়ে ধুয়ে দিবা? পানি দিয়ে ধুয়ে দিবা। তুমিও জানো, আমিও জানি, পানি কি হয়? পানি H এবং OH এ ভাঙে এবং সেখান থেকে এই যে Hটা এটা অক্সিজেনের সাথে চলে যাবে OH, আর MgX সবসময় OH কে ভালোবাসে। MgX সবসময় কাকে ভালোবাসে? OH কে ভালোবাসে। তাহলে MgOHX। এটাও তো ইম্পর্টেন্ট রিয়াকশন না? হ্যাঁ, যাদের প্যারা লাগে তারা এটা না পড়লেও হবে। 2 নাম্বার হলো স্যালিসাইলিক অ্যাসিড থেকে। এটাও এত ইম্পর্টেন্ট না। স্যালিসাইলিক অ্যাসিড থেকে। ভাই, স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত একটু আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম, এই যে OH COONA, হ্যাঁ COH, এটা হলো স্যালিসাইলিক অ্যাসিড। এখন তুমি বলো ভাই না, আপনি তো এটা দেখেন নাই। স্যালিসাইলিক অ্যাসিড তো এই যে COOH। ভাই, OH উপরে লিখলে বা COOH নিচে লিখলে স্যালিসাইলিক অ্যাসিড অন্য কিছু হয়ে যায় না? হ্যাঁ, একই জিনিস। এই যে OH আর COOH, জাস্ট ওরা COOH কে উপরে লিখছে, আমি নিচে লিখছি, একই পজিশনে আছে, পজিশন চেঞ্জ হয়নি। ওকে, স্যালিসাইলিক অ্যাসিডকে যদি আমি ক্ষার দিয়ে বিক্রিয়া দিই, এটা যেহেতু একটা অ্যাসিড, ক্ষারের সাথে বিক্রিয়া করে সে কি তৈরি করবে? সে তৈরি করবে লবণ। লবণ মানে COONA, হাইড্রোজেনের জায়গায় কি বসে গেছে? Na। এখন ভাই বলো তো, যখনই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ আমরা দেখি, আমাদের মাথায় কি চলে আসে? আমাদের মাথায় চলে আসে সোডা লাইম এবং তাপ। সোডা লাইম দিলে এই বিক্রিয়াটার নাম কি হয়? এই বিক্রিয়াটার নাম হয় ডিকার্বক্সিলেশন। এই ডিকার্বক্সিলেশন কিন্তু কি করবে? ডিকার্বক্সিলেশন এই অংশটাকে সবসময় নিয়ে যায়, এই অংশকে সে নিয়ে এখানে হাইড্রোজেন দিয়ে দিবে। আর হাইড্রোজেন যেটা দিছে এটা না দেখাইলেও চলে, দেখাইলেও চলে, না দেখাইলেও চলে, দেখাইলেও চলে। তুমি যে দেখাইতেই হবে ব্যাপারটা এমন না। ডিকার্বক্সিলেশন, ঠিক আছে? ওকে, এবার আসো, এই বলো, এই 5টার মধ্যে কার কোনটাই প্রবলেম?
আজকে ক্লাসে এত কম কেন, মাত্র 10 জন কেন? এই বলো, কার কোথায় প্রবলেম আছে? হাফ অক্সিজেন নিলাম কেন স্যার? কারণ দেখো আমাদের একটা অক্সিজেন লাগবে ওইখানে, হ্যাঁ, আমাদের কিন্তু এখানে 2টা অক্সিজেন লাগে নাই, একটা অক্সিজেন লাগে। ওকে, এখন থেকে ক্লাস করলে বুঝবে? হ্যাঁ বুঝবো। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক নাকি অ্যাকুয়াস? মা, এটা লিখতে ভুলে গেছি, এটা বলা লাগবে। জল দিলে এখানে কি হয়? জল দিলে নল হয়, অ্যাকুয়াস অবশ্যই। অবশ্যই কি অ্যাকুয়াস, নিচেও অ্যাকুয়াস। তোমাদের এখানে 36 জন দেখাচ্ছে, আমার এখানে মাত্র 10 জন দেখাচ্ছে। প্রথমে তো 8 জন দেখাচ্ছিল অনেকক্ষণ ধরে, 10 মানে বাড়েও না কমেও না। হুম, আমার এখানে বাড়তেছে না কমতেছে না, 10-এ আটকে আছে। ফোন দিয়ে ঢুকলাম তাও দেখি সেম দেখাচ্ছে, মানে আমার আইডিতে মনে হয় গ্লিচ হয়েছে কোনো। হ্যাঁ, ওকে, হইতে পারে আমার এখানে হয়তো ঠিকঠাক দেখাচ্ছে না। ওকে, কিউমিনটা আরেকবার বলুন। হ্যাঁ বলবো। আচ্ছা, কারো জায়গায় 33, কারো এখানে 36, কারোকে 20, কাউকে 40। ফেসবুক যারে যা পারতেছে দেখাচ্ছে। হ্যাঁ, ফেসবুক যারে যা পারতেছে দেখাচ্ছে। ওকে, দেখো কিউমিনেরটা, কিউমিন কোথায়? এখানে। প্রথমে তোমাকে জানতে হবে এই যে কিউমিনের সংকেত কি। হুম, এটা হলো কিউমিনের সংকেত। তো কিউমিনের সংকেত, এখান থেকে আমি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া দেই, এখানে 2 স্টেপে বিক্রিয়াটা ঘটে, তুমি চাইলে এক স্টেপেও দিয়ে দিতে পারো। সালফিউরিক অ্যাসিড 130 একসাথে দিলে প্রোডাক্ট লিখে ফেলতে পারবা। তো আমরা একসাথে লিখি নাই, আমরা অক্সিজেন দিছি। অক্সিজেন কি করে? 2টা অক্সিজেন না, 2টা অক্সিজেন হলো এখানে প্লেস করে, একটা এখানে আরেকটা এখানে। তাহলে এই যে অক্সিজেন অক্সিজেন, তারপরে হাইড্রোজেন, এই যে এই হাইড্রোজেনটা উপরে চলে গেছে। পরে যখন আমরা লঘু সালফিউরিক অ্যাসিড দেই, লঘু সালফিউরিক অ্যাসিড এখান থেকে কিটোনকে বের করে ফেলে, এই যে CH3 COCH3 এই অংশটাকে বের করে ফেলে। তাহলে এখানে OH অংশটা এসে আবার এই বাক্সের সাথে যুক্ত হয়ে যায়, এটা হয়ে যায় ফেনল। ঠিক আছে, কিউমিন থেকে ফেনল। এটা ইঞ্জিনিয়ারিং এ খুব পছন্দের বিক্রিয়া। ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটা একটু চাইলে মনে রাখতে পারো, অথবা এমনও বোঝা যায়। পানি সবসময় কিভাবে ভাঙে? OH। এখন HOH এ ভাঙলে আমাদের OH-টা বেনজিনের সাথে, হাইড্রোজেনটা ক্লোরিনকে নিয়ে চলে যায়, আর নাইট্রোজেন একা একা উড়ে চলে যায়। ঠিক আছে, নাইট্রোজেন একা একা উড়ে চলে যায়। ওকে, বুঝতে পারিছি। এবার হলো গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ডে আমার একটা অক্সিজেন লাগবে, OMgX। যখন আমরা গ্রিগনার্ডকে জারণ দেই অক্সিজেনের সাথে, তখন OMgX, আর OMgX কে সবসময় পানি দিয়ে ধুয়ে দিবা। পানি দিয়ে ধুয়ে দিলে MgX কাকে নিয়ে যায়? MgX এখানের OH-টাকে নিয়ে যাবে, আর এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে বাক্স OH ফেনল আর MgOHX। ঠিক আছে, তোমরা যাদের কম মনে থাকতেছে তারা শুধু 1 আর 3 মনে রাখো আপাতত, 1 আর 3। আর স্যালিসিলিক অ্যাসিড থেকে প্রথমে আমরা একটা লবণ বানাইছি, তারপর সোডা লাইম দিয়ে ডিকার্বক্সিলেশন দিয়ে আমরা ফেনল বানাই দিছি। এখানে হাইড্রোজেন বাইরে থাকলে আবার ভাইবেন এটা অন্য কিছু, এটা ফেনলই। হাইড্রোজেন সব জায়গায় থাকে কিন্তু দেখা যায় না। ওকে, তাহলে এগুলো গেল আমাদের ফেনল প্রস্তুতি, ফেনলের প্রস্তুতি, একটু আনফ্যামিলিয়ার রিয়াকশন। ওকে, আরেকজনের ওইখানে 5 জন দেখাচ্ছে। হাই হাই রে, ফেসবুক তো আজকে নেশা করেছে পুরো। ওকে, থাক, কতজন ক্লাস করতেছে এটা ম্যাটার না। হ্যাঁ, তোমরা আসো, এটা হলো ম্যাটার। কিন্তু ক্লাস বাদ দিলে আমি কোন দিন গিয়ে মাইর শুরু করে দিব কিন্তু। ওকে, এখন আসো, আমাদের প্রস্তুতি শেষে আমরা যাব ফেনলের বিক্রিয়ায়। ঠিক আছে, ফেনলের বিক্রিয়া, ফেনলের বিক্রিয়াগুলো আমাদের কাছে পরিচিত থাকবে, কারণ ফেনল যেহেতু অ্যালকোহলের মতোই রিয়াকশন দেয়, তাই আমরা ফেনলের মোস্ট অফ দ্য বিক্রিয়া জানি। ফেনলের মোস্ট অফ দ্য বিক্রিয়া জানি, তার আগে আমি একটু অ্যালকোহলের বিক্রিয়া তোমাদেরকে মনে করাই দিই। তোমাদের কি মনে আছে আমরা অ্যালকোহল নিয়ে
তার সাথে তোমরা এটা লিখিও না, একটু পরে লিখো, কারণ আমি এটা মুছে দিব। এটা হলো তোমাদের জাস্ট মনে করানোর জন্য লিখতেছি। আমরা অ্যালকোহলকে নিয়ে কি করছিলাম? আমরা অ্যালকোহলকে অনেকের সাথে বিক্রিয়া দিছিলাম প্রতিস্থাপনের জন্য। হ্যাঁ, অ্যালকোহলকে কার কার সাথে বিক্রিয়া দিছিলাম? আমরা অ্যালকোহলকে HCl সহযোগে জিঙ্ক ক্লোরাইড, হ্যাঁ, জিঙ্ক ক্লোরাইডের গাঢ় HCl দিছিলাম, ঠিক আছে। তারপর হলো PCl3 এর সাথে দিছিলাম, তারপরে PCl5 এর সাথে দিছিলাম, SO2Cl এর সাথে দিছিলাম। এবং মনে আছে আমি একটা কথা বলছিলাম যে অ্যালকোহল যখন হ্যালোজেনযুক্ত বিকারকের সাথে বিক্রিয়া করে, এখানে মূলত বিক্রিয়াটা HCl এর সাথে, আর জিঙ্ক ক্লোরাইড দেওয়া হয় ওই যে উৎপন্ন পানিটা যাতে ব্যাকে আসতে না পারে, এই কারণে দেয়া হয়। সেটা আগের ক্লাসও আমি বলছিলাম, পানিটা যাতে ব্যাকে আবার অ্যালকোহল প্রস্তুত না করে, এই জন্য আমরা জিঙ্ক ক্লোরাইড দিই। এখন আমাদের বিক্রিয়াটা অ্যালকোহলের সাথে না, আমাদের এখন বিক্রিয়াটা হলো ফেনলের সাথে। তো অ্যালকোহল আর ফেনল সেম টাইপের রিয়াকশন দেয়, আমি এখানে লিখলাম ফেনল। এখন ফেনলের ব্যাপারে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদিও অ্যালকোহল আর ফেনল তুমি দেখতেছো সেম, বাট মনে রাখবা এইখানে যে বন্ধনটা আছে, আর এর যে বন্ধনটা আছে, আর এর সাথে ওয়েচ, বাক্সের সাথে যে বন্ধন আছে, এইটার এই দুইটা সেম না। বাক্সের সাথে যে বন্ধন মনে রাখবা এটা খুবই 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 স্ট্রং, ভেরি স্ট্রং একটা বন্ড কম্পেয়ার টু অ্যালকোহল। তো স্ট্রং হওয়ার কারণে ও অনেকগুলা রিয়াকশন এখানে দিবে না। যেমন ফার্স্ট অফ অল ও এই বিক্রিয়াটা দিবে না, এই বিক্রিয়াটাও দিবে না। ও এই দুইটা বিক্রিয়া কি করে না, দেয় না। ড্রেজেন্স রিয়াকশনও দেয় না, আর HCl এর সাথে ওর যে বিক্রিয়া, ও সেই বিক্রিয়াটাও দেয় না, কারণ ওই বন্ধনটা ভাঙা যায় না। ওই বন্ধনটা কি করা যায় না, ভাঙা যায় না, ওই বন্ধনটা ভাঙা খুব কষ্ট। বাকিগুলা বাকিগুলা ভাইও দিবে। বাকিগুলা তুমি দেখো, এখানে কি তৈরি হয়েছিল, RCl, তাহলে এখানে হবে বাক্স Cl, তারপরে H3PO3 তৈরি হয়েছিল। তোমরা দেখো সমতা করার জন্য আমরা H3PO3 দিয়ে বিক্রিয়া দিছিলাম, তাহলে এখানে এটা তৈরি হবে। দেখো সবগুলাতে তৈরি হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন। কি তৈরি হচ্ছে, ক্লোরোবেনজিন। PCl5 এ কি উৎপন্ন হয়েছিল মনে আছে? PCl5 উৎপন্ন হয়েছিল RCl, এখানে হবে বাক্স Cl, তারপরে তৈরি হবে HCl, তারপরে এখানে সব সময়ের একটা উৎপাদ হলো পোকেল3। সব সময়ের একটা উৎপাদ কি, পোকেল3। পারা যাবে? এখন এখানে একটা মাঝে মাঝে তোমাদেরকে ইয়ে করে, মানে কনফিউজ করার জন্য দেয় যে হ্যালোজেন যোগ রেড ফসফরাস, লাল ফসফরাস। এটা হলো ইঞ্জিনিয়ারিংয়ে দেয়, কি দেয়, হ্যালোজেন যোগ রেড ফসফরাস। এটা দেখলে বলেন বল আল্লাহ ভাই আপনি তো এটা করেন নাই। মনে রাখবা হ্যালোজেন আর রেড ফসফরাস দিলে প্রথমে এই দুইজন নিজেরা বিক্রিয়া করে আগে PCl3 গঠন করে। আগে নিজেরা বিক্রিয়া করে কি তৈরি করবে, PCl3। তারপর ওই PCl3 যেই রিয়াকশন দিছিল সেম রিয়াকশন H3PO3। এখন তুমি যদি বলো ভাই H3PO3 কই থেকে আসে, আগামী ক্লাসে দেখাইছিলাম, এখন কিন্তু আর দেখাবো না। এটা মাথায় রেখো, আগামী ক্লাসে দেখাইছিলাম, এখন কিন্তু এটা আর দেখাবো না। এই মনে থাকবে, মনে থাকবে। মাঝে মাঝে লেখা একটু বুঝে দেন, এটা কি সবার হয় নাকি শুধু আমার? এটা হয়তো শুধু তোমারই প্রবলেম, তোমার নেট যদি কমে যায় তাইলে এরকম হবে, ঠিক আছে। আর লেখা বাজে ওইটা আমার প্রবলেম, ওইটা কিছু করার নেই। এবার আসো, আমরা আরো কয়েকটা বিক্রিয়া দিব, আরো দুইটা বিক্রিয়া দিব। তার মধ্যে আরেকটা বিক্রিয়া হলো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিব। দেখো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিলে এখানে কিন্তু প্রতিস্থাপন হচ্ছে, বাক্স NH2 অ্যানিলিন প্রডিউস করছে। এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন ভাই। এখানে ইম্পর্টেন্টের মধ্যে এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, এটা অলওয়েজের জন্য ইম্পর্টেন্ট, 3 স্টার দিলাম। আর এই দুইটা তো হয়ই না, তুমি PCl3 এরটা এটাও ইম্পর্টেন্ট আকারে ধরে রাখতে পারো। এগুলো তো ভাই একই, PCl3 PCl5 একই রিয়াকশন দেয়। এরা সবাই কি করছে, এরা কেমন প্রতিস্থাপন করছে দেখো, এরা সবাই OH কে প্রতিস্থাপন করে বসে গেছে।
ওই যে অ্যালকোহলের মধ্যে হ্যালোজেন জাতক OH কে প্রতিস্থাপন করত, এখানেও সেম প্রতিস্থাপনটা করছে। এখানেও কি করছে? সেম প্রতিস্থাপনটা করছে। মনে থাকবে? এখানে আসো, আমরা শুধু একটা বিক্রিয়া দিব, এটা অন্যদের চাইতে একটু ডিফারেন্ট। যেমন সোডিয়ামের সাথে যদি আমি বিক্রিয়া দিই, সোডিয়াম কি করে? সোডিয়াম কিন্তু তোমরা দেখছো ইথাইনের সাথে বিক্রিয়া করে শুধু হাইড্রোজেন ছড়ায়। এখানেও সোডিয়াম পুরা OH কে সরাবে না। সোডিয়াম একটা ভালো ছেলে, ও হইলো শুধু হাইড্রোজেনকে সরাবে, ও এনে। ও শুধু কাকে সরাইলো? ও শুধু হাইড্রোজেনকে সরাইলো। সরানোর পরে এখানে আর ও হাইড্রোজেনের বুদবুদ তৈরি করবে। এবার আসো, তুমি যদি এই যে বিক্রিয়াটা বাক্স ও এনে, এটাকে বলে সোডিয়াম ফিনক্সাইড। এটাকে কি বলে? সোডিয়াম ফিনক্সাইড। এটাকে যদি তুমি CH3Cl এর সাথে রিয়াকশন দাও, কার সাথে? CH3Cl এর সাথে বিক্রিয়া দাও, তাহলে এখানে কি প্রডিউস হবে জানো? সোডিয়াম তো ক্লোরিনকে দেখলে সোডিয়াম আর নাই, আমরা আগেই বলছিলাম সোডিয়াম পটাশিয়াম তারা হ্যালোজেনকে ভালোবাসে। তো হ্যালোজেনকে ভালোবাসার কারণে সোডিয়াম চলে যাবে কার সাথে? হ্যালোজেনের সাথে, আর এখানে CH3টা বসে যাবে। এই যে যৌগটা, এই যৌগটার নাম কি জানো? এই যৌগটার নাম হলো অ্যানিসল। বিক্রিয়াটা নট সো মাচ ইম্পর্টেন্ট, বাট অ্যানিসলের সংকেতটা খুব ইম্পর্টেন্ট। অ্যানিসল, অ্যানিসল। কি বলছি ভাইয়া? অ্যানিসল, অ্যানিসলের সংকেতটা খুব ইম্পর্টেন্ট। তো তোমরা এখানের বিক্রিয়াগুলো একটু চেষ্টা করবা মনে রাখার, অত প্যারাদায়ক কিছু না। হ্যাঁ, আর এখানে আহামরি ইম্পর্টেন্ট কিছু না। ফেনলের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আসতেছে, ঠিক আছে? ফেনলের সাথে কি বক্স ওয়েন এর নাম কি ভাইয়া? সোডিয়াম ফিনক্সাইড, ঠিক আছে? ফেনল থেকে আসে তো ফেনক্সাইড বলা হয়। যেটা বলতেছিলাম, ফেনলের এক্সাক্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এখনো সামনে, ঠিক আছে? ফেনল থেকে তুমি যে নাপা খাও না, আমরা আজকে নাপা বানাবো, প্যারাসিটামল বানাবো। নাপার আরেকটা খালাতো ভাই আছে অ্যাসপিরিন, আমরা আজকে অ্যাসপিরিনও বানাবো, ঠিক আছে? নাপা বানাবো, অ্যাসপিরিন বানাবো। তারপর দুইটা স্পেশাল বিক্রিয়া আছে ফেনলের, একটার নাম হলো কোব সংশ্লেষণ, আরেকটার নাম হলো রাইমার টাইমেন। ওই দুইটা বিক্রিয়াও আজকে আমরা দেখব। সো মনে থাকবে? আচ্ছা আসো, এবার হলো 2 নাম্বার বিক্রিয়াতে যাই। বেনজিন চক্রে প্রতিস্থাপন। তুমি দেখো এতক্ষণ পর্যন্ত যত প্রতিস্থাপন ঘটছে, সব প্রতিস্থাপন কোথায় ঘটছে ভাইয়া বলো তো? সব প্রতিস্থাপন কিন্তু বাইরে বাইরে ঘটছে, মানে OH এর মধ্যে ঘটছে। হয় কখনো পুরো OH চলে গেছে, আর এখানে হলো হাইড্রোজেন চলে গেছে। বেনজিন চক্রে কেউ কিন্তু অ্যাটাক করে নাই। তো এবার আমাদের হলো 2 নাম্বার বিক্রিয়াটা বেনজিন চক্রে প্রতিস্থাপন। বেনজিন চক্রে প্রতিস্থাপন কোন বিক্রিয়াগুলো একটু মনে রাখতে হবে, মনে রাখার কোনো বিকল্প এখানে নাই। বেনজিন চক্রে প্রতিস্থাপন যদি আমরা কাউন্ট করতে চাই, দেখো কয়েকটা বিক্রিয়া আমরা এখানেও দেখব উদাহরণ হিসেবে। ওকে, তো বেনজিন চক্রে প্রতিস্থাপন প্রথমে হলো আমরা ব্রোমিন দিয়ে করতে পারি, এবং এখানে আমরা দ্রাবক দিব কার্বন ডাইসালফাইড। মনে রাখবে কার্বন ডাইসালফাইড এখানে কোনো বিকারক না, কার্বন ডাইসালফাইড হলো এখানে দ্রাবক। কার্বন ডাইসালফাইড কি হিসেবে আছে? ও একটা নিষ্ক্রিয় জৈব দ্রাবক হিসেবে আছে। তুমি যদি ওকে দাও তাইলে ও কি করবে? ওর তেমন কিছু করার নাই। বলো তো ফেনল কি নির্দেশক? ফেনল হলো অর্থ প্যারা নির্দেশক। একবার ব্রোমিন অর্থতে যাবে, আরেকবার ব্রোমিন কোথায় যাবে? আরেকবার ব্রোমিন প্যারাই যাবে। কিন্তু এই সেম রিয়াকশনটাই খেয়াল করো, এটা যদি আমি ব্রোমিন দেই এবং পানি দেই, কাকে দিব? ব্রোমিন এবং পানি দিয়ে যদি আমি বিক্রিয়াটা দেই, দ্রাবক হিসেবে কার্বন ডাইসালফাইড না দিয়ে আমি দ্রাবক হিসেবে কাকে দিতে যাচ্ছি? আমি পানিকে দিব। দ্রাবক হিসেবে পানি দিলে পানি একদম লেপ্টে সেপ্টে সব জায়গায় ব্রোমিনকে এক করে দিবে, একদম সব জায়গায় ব্রোমিন মেখে দিবেন। কোথায় মাখবে সব জায়গায় বলতে? দেখো তো 3টা পজিশন আছে অর্থ এবং প্যারা, এই 3টা অর্থ প্যারা পজিশনে ও ব্রোমিনকে যুক্ত করে দিবে, এবং এই যৌগটার কিন্তু একটা অদক্ষেপ পড়ে যায়। এই যৌগের কেমন কি পড়ে যায়? একটা অদক্ষেপ পড়ে যায়, যেই যৌগটার নাম হলো ট্রাই ব্রোমোফেনল। ট্রাই ব্রোমোফেনল, এবং এটা হলো একটা হলুদ টাইপের, মানে হলুদাভ একটা অদক্ষেপ এখানে তুমি পাবা। তাহলে যেহেতু এখানে অদক্ষেপ পাওয়া যায়, তাহলে এই বিক্রিয়াটাকে কিন্তু
শনাক্তকারী বিক্রিয়া হিসেবেও কি করা যাবে, ব্যবহার করা যাবে, এবং দেখবা যে আমরা এটাকে শনাক্তকারী বিক্রিয়া হিসেবে ব্যবহার করতেছি। ঠিক আছে, ট্রাই ব্রোমো ফেনল। তারপরে আসো, এখানে যদি আমরা নাইট্রিক অ্যাসিড ইউজ করি, এখানে আমরা দিলাম লঘু নাইট্রিক অ্যাসিড, লঘু নাইট্রিক অ্যাসিড HNO3, এবং সালফিউরিক অ্যাসিডটা এখানে থাকবেই। আর রুম টেম্পারেচার মানে 25°C যদি আমরা তাপমাত্রা দিই, তাহলে কি হবে, নাইট্রিক অ্যাসিডে তোমরা সবাই জানো ভাই OH মাইনাস আর NO2 তে ভাঙে। OH আর NO2 একবার যাবে অর্থতে, আরেকবার যাবে কোথায়, আরেকবার যাবে প্যারাতে। এখন এই যে একবার গেল অর্থতে, আরেকবার গেল প্যারাতে, এখানে প্যারার যে যৌগটা আছে, প্যারার যে যৌগটা আছে, আমি এটাকে এবার আরেকটা বিক্রিয়ায় নিয়ে যাব। কেন নিব এটা পরে জানতে পারবো, যে এটাকে আমি নতুন একটা বিক্রিয়া দেওয়ার কারণ কি। কারণ তো নিশ্চয়ই আছে, কারণ ছাড়া তো আর আমরা বিক্রিয়া দিব না। কি কারণ দেখো, ওকে, এই যে এটা যেটা প্যারা, এটাকে আমরা 3+HCl দিয়ে বিক্রিয়া দিব, 3 যোগ HCl। মনে রাখবা 3 যোগ HCl, আমি হয়তো আগেও একবার বলছিলাম, ও NO2 কে, ওর কাজই হলো, এটাকে আলাদাভাবে মনে রাখবা, 3 যোগ HCl এর কারণই হলো, কাজই হলো সে NO2 কে, নাইট্রোজেনের সাথে অক্সিজেনগুলোকে বের করে এখানে হাইড্রোজেন ঢুকাই দিবে। কি করবে, হাইড্রোজেন ঢুকাই দিবে। এখন এই যৌগের নাম কি, এই যৌগের নাম সুন্দর, এই যৌগের নাম হলো প্যারা অ্যামিনোফেনল। প্যারা অ্যামিনোফেনল। প্যারা অ্যামিনোফেনল দিয়ে কি করে সেটা আমরা একটু পরে জানতে পারবো, আপাতত শুধু লিখে রাখো যে প্যারা অ্যামিনোফেনল ব্যাপারটা কি। এবার তুমি যদি এবার সেম রিয়াকশনটা মানে নাইট্রিক অ্যাসিডের সেম রিয়াকশনটা, এটাকে লঘু না দিয়ে তুমি গাঢ় নাইট্রিক অ্যাসিড দাও এবং এখানে সালফিউরিক অ্যাসিড দাও। তোমরা পরের টাইমে কিন্তু এভাবে লিখে লিখে বলবা, নিজেই নিজেকে বলবা, নিজেই লিখবা, নিজেই পড়বা, তাহলে অর্গানিক পারবা, নাইলে পারবা না। এই যে OH, এবার মনে রাখবা ও আবার কি করবে, তুমি যদি গাঢ় দাও তাহলে অর্থপ্যারা নির্দেশক, তো যতগুলো অর্থপ্যারা পজিশন আছে, 3টে আছে, যে এরকম 3টে পজিশনে NO2 যুক্ত হয়ে যাবে। কে যুক্ত হয়ে যাবে, NO2 যুক্ত হয়ে যাবে। এবং এই যৌগটার স্পেশাল নাম হলো পিক্রিক অ্যাসিড। এই যৌগটার স্পেশাল নাম কি, এই যৌগটার স্পেশাল নাম হলো পিক্রিক অ্যাসিড। হ্যাঁ, একটা নাম হলো পিক্রিক অ্যাসিড, অথবা এটাকে আরেকটা নামে ডাকা হয় ট্রাই নাইট্রোফেনল, TNP। এখন তুমি বলতে পারবে পিক্রিক অ্যাসিডের কাজ কি, পিক্রিক অ্যাসিড কোথায় থাকে, মনে রাখবা পিক্রিক অ্যাসিড হলো কোথায় থাকে, বার্নলে থাকে। বার্নল, বার্নল মানে কি, বার্নল মানে হলো, বার্ন হইলে কোনো জায়গায় পুড়ে গেলে যে একটা মলম লাগায় না, মলম লাগায় ডাক্তাররা, ওইটাকে বলা হয় বার্নল, ওটাই কি বলে বার্নল। আর বার্নলে কি থাকে, বার্নলেই পিক্রিক অ্যাসিড থাকে। পিক্রিক অ্যাসিডের সংকেত কিন্তু আসে, এবং পিক্রিক অ্যাসিডের কিন্তু আরেকটা নাম আছে, শুধু যে পিক্রিক অ্যাসিড বা TNP বলে তা না। তুমি দেখো ওর যদি আমি কার্বনগুলো নাম্বারিং করি, তাহলে এখানে এটা 1 পড়ে, এটা 2, 3, 4, 5, 6, এই যে 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বারে আছে কি নাইট্রো, এটাকে বলা হয় 2,4,6 ট্রাই নাইট্রোফেনল। এটাও MCQতে আসে যে পিক্রিক অ্যাসিডের ইউপ্যাক নাম কি, পিক্রিক অ্যাসিডের ইউপ্যাক নাম কিন্তু 2,4,6 ট্রাই নাইট্রোফেনল, সংক্ষেপে বলে TNP। ঠিক আছে, সংক্ষেপে কি বলে, TNP। বার্নলেরটা মনে থাকবে, মনে থাকবে বার্নলেরটা। ওকে, নিচেরগুলো আসলে হুদাই দিছি, নিচেরগুলো আমাদের আর লাগবে না, খুব বেশি বিক্রিয়া দেখাবো না, যে কয়েকটা ইম্পর্টেন্ট আমরা সেই কয়েকটা জাস্ট শিখে রাখি। এই বলো বুঝতে পেরেছি কিনা। কারণই হলো দ্রাবকটা কি কার্বন ডাইসালফাইড। হ্যাঁ ভাই, আপনি সুস্থ হয়েছেন, হ্যাঁ সুস্থ হয়েছে। ওই দিন আসলে আমি অনেক টায়ার্ড ছিলাম, টায়ার্ড প্লাস ওই দিন আরেকটা প্রবলেম হয়েছিল যে আমার পায়ে মানে ইয়ে হয়ে গেছে, ফোসকা পড়ে গেছিল খুবই, আমি দাঁড়াইতে পারতেছিলাম না ওই দিন, এই জন্য আজকে আবার স্যান্ডেল পরে দাঁড়াইছি। ওকে ওকে, ওই 4টা বিক্রিয়া মনে রাখলেই হবে। বেনজিন চক্রের প্রতিস্থাপন, তারা দেখো বেনজিন চক্রের মধ্যে প্রতিস্থাপন ঘটাই দিছে। ঠিক আছে, বেনজিন চক্রের প্রতিস্থাপন ঘটাই দিছে, এই বুঝতে পারিছি। ওকে, কাইন্ড অফ কিন্তু এগুলো অনেকটা মনে রাখতে হয়। অনেকটা কি করতে হয়, অনেকটা
মনে রাখতে হয়, অনেকটা মনে রাখতে হয়। আর যদি তোমরা মানে এখান থেকে আরও কিছু জিনিস একটু মনে রাখতে চাও, যারা একটু বেশি পড়াশোনা করো, সবার জন্য এগুলো লাগবে না। ধরো তুমি একটু বেশি পড়াশোনা করতে চাইলে তুমি এখানে আরেকটা জিনিস মনে রাখো, আরেকটা বিক্রিয়া, পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিডের সাথে যদি আমরা PCl5 দিয়ে বিক্রিয়া দিই, কি দিয়ে? PCl5 দিয়ে যদি আমরা বিক্রিয়া দিই, তাহলে সব কিছু ঠিক থাকবে, সব NO2 ঠিক আছে, এখানে ক্লোরিন বসে যাবে। কারণ তোমরা একটু আগে দেখছো PCl5 কি করে, OH কে সরাই ক্লোরিন বসাই দেয়। দেখো এই যে PCl5 OH কে সরাই ক্লোরিন বসাই দেয়, ওর জায়গা মতো কাজটা করলো, অন্য কোনো জায়গায় ওই কাজটা করে নাই। তারপরে যদি এখানে এরপরে আমি যদি অ্যামোনিয়া দিই, অ্যামোনিয়া কি করে, এখানের হাইড্রোজেন তো ক্লোরিনকে ভালোবাসে, তো অ্যামোনিয়া দিলে এখানে NO2, এগুলো সব ঠিক, NO2 এখানে NH2 বসে যাবে, কারণ হাইড্রোজেনকে নিয়ে হাইড্রোজেন আর ক্লোরিন চলে গেছে। এখন কথা হলো এদের নাম কি? এই যৌগগুলা, এই বিক্রিয়াগুলোদের অন্যতম কারণ এদের নাম তোমাদের শিখানো। যেমন এই যৌগটার নাম হলো পিক্রাইল ক্লোরাইড, পিক্রিক অ্যাসিড থেকে যেটা তৈরি হয়েছে পিক্রাইল ক্লোরাইড। তারপরে ভাই এটার নাম কি? এটার নাম হলো পিক্রামাইড, পিক্রামাইড, এটার নাম কি? পিক্রামাইড, পিক্রামাইড। এগুলা মনে রাখতে পারো, চাইলে মনে রাখতে পারো। ক্লিয়ার? ওকে, এবার আসো। হ্যাঁ, আমার এখানে 10 জন থেকে এখন কয়জন, এখন হঠাৎ করে আবার 29 জন দেখাচ্ছে। গ্লিচ হয়তো ঠিক হয়েছে। ওকে, এবার আসো ভাই, দুইটা বিক্রিয়া দেখলাম, দুইটাই প্রতিস্থাপন ছিল অ্যাকচুয়ালি, একটা OH এর প্রতিস্থাপন আর একটা বেনজিন চক্রের প্রতিস্থাপন। এবার আমরা দেখব বিজারণ। আহা, এটার জন্য একটা পেজ রাখছি। বিজারণ আসলে এক পেজই যথেষ্ট। বিজারণ, লা 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 লা, ঝিঙ্কু বাবু না, টা 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 টা, টা 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 টা। ঝিঙ্কু বাবু দিলে কি হয়? হাইড্রোজেন জিঙ্ক অক্সাইড। এই যে অক্সিজেন চলে গেছে, অক্সিজেন বের হয়ে গেছে, অক্সিজেন বের হয়ে যাওয়ার বিক্রিয়াটাই কি? অক্সিজেন বের হয়ে যাওয়ার বিক্রিয়াটাই হলো আমাদের বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? নেট প্রবলেম করছে? এই নেট প্রবলেম করছে? নেট এখন ঠিক আছে কিনা বলো, নেট এখন ঠিক আছে কিনা বলো। এখন কি নেট ঠিক আছে? ওকে, এবার আমরা সামনে আগাই, আমরা সামনে আগাই। অল ওকে, ওকে ঠিক আছে না, তাইলে আমরা আগাইতে থাকি। বিজারণ একটাই বিক্রিয়া, এটা আমরা আগেও পড়ছিলাম। এবার হলো কাপলিং, 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 কাপলিং। হ্যাঁ, এত যৌগের জীবনে আমি কাপলিং করলাম, কিন্তু কি বলবো, আচ্ছা থাক। কাপলিং মানে কি? কাপলিং মানে হলো জোড়া, জোড়া দেয়া। মানে কাপল মানে কি? কাপল মানে জোড়া। তো কাপলিং মানে হলো তুমি যেই বিক্রিয়ার মাধ্যমে জোড়া দেয়া হয়, দুইটাকে এক করে দেয়া হয়। তো কাপলিং বিক্রিয়া মেনলি আমরা পড়বো ডায়াজোনিয়াম ক্লোরাইডে গেলে। মেনলি কোথায় পড়বো? মেনলি পড়বে যে এখানে, এই যে এখানে গেলে আমরা কাপলিং অনেকগুলা পড়বো। তো আপাতত আপাতত একটা কাপলিং দেখে রাখি, যে কাপলিং আসলে ডায়াজোনিয়াম আর ফেনল মিলে দেয়। হ্যাঁ, দুইজন মিলে একটা ইয়ে তৈরি করে। তো সে জায়গা থেকে আমি তোমাদেরকে একটা কাপলিং বিক্রিয়া দেখাই। তো কাপলিং বিক্রিয়ার জন্য তুমি প্রথমে নিলে একটা ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার সাথে তুমি নিলা হলো একটা ফেনল। এই যে ফেনল, ফেনলের এই হাইড্রোজেনটাকে আমি একটু দেখাই লিখতেছি। একটু দেখাই লিখতেছি কাজের সুবিধার্থে। এখন দেখাই লিখলে কি হবে, এখানে আমরা দিব একটু ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারটা দিতে হয়।
খাটটা দিলে আমরা যখন বিক্রিয়া দিব তখন এখান থেকে এই যে এই অংশটা মানে হাইড্রোজেন আর ক্লোরিন তারা চলে যাবে, হাইড্রোজেন আর ক্লোরিন কি হবে, চলে যাবে। তাহলে থাকবে কি, তাহলে থাকবে হলো যে N2, N2 এর সাথে আবার এই বাক্সটা যুক্ত হয়ে যাবে, আর এখানে তো ফেনল আছেই, এখানে তো কি ফেনল আছেই, মানে OH আছে, সাথে হলো HCl। এখন ভাই এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হলো প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, ঠিক আছে। বিক্রিয়াটা অত ইম্পর্টেন্ট না, তবে কাপলিং বিক্রিয়া কাকে বলে খ মার্কের জন্য এটা ইম্পর্টেন্ট। সো একটা বিক্রিয়া শিখে রাখো, কাপলিং বিক্রিয়া অনেক বিক্রিয়া আছে যাদেরকে কাপলিং বলে, ঠিক আছে। যেমন আমি ফেনলের যদি এখানে একটা দিই তাহলে এটা আরেকটা বিক্রিয়া হবে, তো বিক্রিয়া সব একই, শুধু যৌগগুলো ছোটখাটো চেঞ্জ হইতে থাকে। এই যে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন দেখতেছো, এটা হলো অ্যাকচুয়ালি কাপড়ের রং, এবং এটার নাম হলো ক্রোম ইয়ালো। এটার নাম কি, ক্রোম ইয়ালো। এই যে কাইন্ড অফ আমি এখন যে কালারটা দিয়ে লিখতেছি এটাই কাছাকাছি ক্রোম ইয়ালোর। হ্যাঁ, আমরা কাপড়ের মধ্যে যত ধরনের রং ইউজ করি মোটামুটি সবগুলাই এই অ্যাজো দিয়ে বানানো যায়, এই টাইপের তাদের সংকেত এরকম হয়। কখনো এখানে একটা ধরো এক্সট্রা OH থাকে, কখনো হয়তো এখানে একটা এক্সট্রা NO2 থাকে, তুমি এক একটা দিলে রংগুলো কিন্তু ধীপধাপ চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখবা যে আমি ডায়াজোনিয়াম ক্লোরাইডে তোমাদের অনেকগুলো কাপলিং রিঅ্যাকশন শিখাবো, যাদের ইচ্ছা তারা সেখানে অনেকগুলো শিখতে পারবা, যাদের শেখার ইচ্ছা আছে তারা সেখানে অনেকগুলো শিখতে পারবা, ঠিক আছে। আপাতত এই একটা শিখে রাখো যে কাপলিং বিক্রিয়া, যেখানে জোড়া দিয়ে কাপল বানায় দেওয়া হয়, মনে থাকবে। বেনজিনের লোগো সোজা করে দিলে না হবে, কিন্তু বুঝতে একটু কষ্ট হবে। ওকে, ভাইয়ের লেখার কারণে ডাবল হইতে পারে না রে। মাহমুদুল হাসান, চামড়া তুলে গরুকে খাওয়াই দিব কিন্তু একদম। এত সুন্দর লেখা দুনিয়ার কোথায় পাবা। এবার আসো বিশেষ বিক্রিয়া। আমি তোমাদের বলছি না যে ফেনলে সব ইম্পর্টেন্ট না, কিছু জিনিস ইম্পর্টেন্ট, এইটা হইলো তার মধ্যে ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, চরম লেভেলের ইম্পর্টেন্ট। কোনোটা এত ইম্পর্টেন্ট আমি বলি না, এটা যতটা ইম্পর্টেন্ট বলতেছি। ফেনলের মধ্যে আগে সব কিছু, কারো যদি মনে রাখতে কষ্ট আগে সব ভুলে যাও, শুধু এটা মনে রাখো, ঠিক আছে। বিজারণ স্লাইডটা একটু, ফেনল থেকে বেনজিন ওই বিক্রিয়াটা, বাক্স অ্যান্টিসিল কি জানো কি, আমরা তুলে ফেলবো, ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, বিশেষ বিক্রিয়া আমাদের দুইটা বিশেষ বিক্রিয়া আছে, দুইটা বিশেষ বিক্রিয়া আছে। এই বিক্রিয়াগুলো যতটা না বুঝার তার চাইতে বেশি মনে রাখতে হয়, ঠিক আছে। কেন মনে রাখতে হয় সেটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। আমাদের প্রথম বিশেষ বিক্রিয়াটার নাম হলো, প্রথম বিশেষ বিক্রিয়াটার নাম হলো রাইমার টাইমেন বিক্রিয়া। রাইমার টাইমেন বিক্রিয়া। এই রাইমার টাইমেন যে বিক্রিয়াটা কারা দিবে, তুমি একটা বেনজিন নিবা, তার সাথে ক্লোরোফর্ম দিবা। দেখো ক্লোরোফর্মে আমি তোমাদেরকে একবার এটা দেখাইতে গিয়ে দেখাই নাই, কারণ এটা চাইলে ক্লোরোফর্মেও পড়ানো যায়। ক্লোরোফর্ম দিবা, একটা ক্ষার দিবা, 60°C তাপমাত্রা দিবা, তাহলে কি উৎপন্ন হবে জানো, এই যে এখানে CH, এখানের অক্সিজেন সহ তারা এই চক্রের সাথে যুক্ত হয়ে যাবে, তৈরি হবে বাক্স CHO। কি তৈরি হবে, বাক্স CHO, বাক্স CHO, সাথে বাই প্রোডাক্ট হলো সোডিয়াম ক্লোরাইড এবং পানি, সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এখন তুমি আমাকে বলবা ভাই এই বিক্রিয়া তো বুঝি নাই, কেমনে কেমনে হইছে, হ্যাঁ দেখান। সত্যি বলতে এই বিক্রিয়া আমি প্রেফার করি মনে রাখো, কেন দেখো আমি এটা এখানে একটা জিনিস রাখছি, এই বিক্রিয়াটা এই যে কয় ধাপে কেমনে কেমনে হয় এখানে সব দেখো সব লিখা আছে, এবং এটা বাংলাদেশি বইতে না, অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ। এটা হলো আমি একটা বই খুব পছন্দ করি, আমার খুবই পছন্দের একটা বই, এখান থেকে আমি হলো জিনিসটার ছবি নিছি। হ্যাঁ, এই যে এই বইটা, এই টেক্সট বুক অফ অর্গানিক কেমিস্ট্রি, যারা অনার্সে পড়াশোনা করছে তোমাদের সিনিয়র কেউ থাকলে তারা হয়তো এই বইটা চিনবে, অরুণ ভল স্যারের বই। পুরোটাই অর্গানিক কেমিস্ট্রি আর কি, হ্যাঁ পুরোটাই অর্গানিক কেমিস্ট্রি, তো ওই বই থেকে নেয়া। তো মেকানিজমগুলা বেশি নেই, এটা 1050 পেজের মতো আছে এখানে।
তো এখানে যে মেকানিজম, এত মেকানিজম তো ভাই আমাদের দরকার না, আমাদের বইতেও নাই, ঠিক আছে? তো এজন্য আমি মেকানিজমগুলো তোমাদের আর দেখাচ্ছি না, তোমরা ট্রাই করবা। এই যে এখানে যেরকম লিখে দিছে, এই যে ফেনল দিয়ে দিছে, বিক্রিয়া হয়ে গেছে। তাহলে এই হলো আমাদের বিক্রিয়াটা, আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখন ভাই মনে রাখলে এই যৌগটার নাম কি বলতো? যেটা আমাদের মেইন উৎপাদ, আমাদের তো এটার নাম জানতে হবে। এটার নাম হলো স্যালিস্যালডিহাইড। স্যালি স্যালডিহাইড স্যালিস্যালডিহাইড মনে থাকবে? এবার আসো রাইমার টাইম্যান, এটার পরে আমাদেরকে যেটার নাম স্পেশালি আবার মনে রাখতে হবে, সেটার নাম হলো কোব সংশ্লেষণ বিক্রিয়া। কি ভাইয়া? কোব সংশ্লেষণ বিক্রিয়া বা কোব বিক্রিয়া বলা হয়, ঠিক আছে? এটা কি বলা হয়? কোব সংশ্লেষণ, আচ্ছা কোব বিক্রিয়া বা কোব স্মিথ বিক্রিয়া বলে এটাকে। কোব সংশ্লেষণ না, কোব বিক্রিয়া, শুধু কোব বিক্রিয়া, অথবা এটার নাম হলো কোব স্মিথ, কোব স্মিথ বিক্রিয়া। দুইটা বিক্রিয়া প্রায় কাছাকাছি। কিভাবে? প্রথমে তুমি এখানেও ফেনল নিবা, যেহেতু ফেনলের বিক্রিয়া, যেহেতু তুমি ফেনল নিবাই, ফেনলের সাথে এখানেও একটা ক্ষার নিবা, এই যে এখানেও একটা ক্ষার নিবা, তবে এখানে CH3 মানে ক্লোরোফর্মকে না নিয়ে এখানে নিবা কার্বন ডাইঅক্সাইড। কারণ ক্লোরোফর্ম তো ভাই তরল, কার্বন ডাইঅক্সাইড কি? কার্বন ডাইঅক্সাইড হলো গ্যাসীয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় হওয়ার কারণে আমরা এটাকে 4 থেকে 7 ATM চাপায় রাখবো, যাতে গ্যাসটা উড়ে না যায়। আর এখানে তাপমাত্রাটাও এটা ডাবল হবে, তাপমাত্রাটা হবে 120°C। ঠিক আছে, তাপমাত্রা ডাবল করব, চাপও বাড়াই দিব। এখন এই কোবি স্মিথ বিক্রিয়ার প্রোডাক্ট কি হবে? কোবি স্মিথ বিক্রিয়ার প্রোডাক্ট হবে এই যে এটা OH COO, প্রথমে হবে COO Na, প্রথমে ধরে এটা মানে প্রথমে Na, তারপর আবার এটাকে HCl এর সাথে বিক্রিয়া দিলে তারপরে ফাইনালি হলো আমাদের এটা তৈরি হবে COOH। তো আমাদের ফাইনাল যে রিয়াকশন এবং সোডিয়াম ক্লোরাইড, ফাইনাল যে রিয়াকশন, ফাইনাল যে উৎপাদ আমরা পাইলাম, এটার নাম কি? এটার নাম হলো স্যালিসাইলিক অ্যাসিড। ভাই তুমি যেমন স্টুডেন্টই হও, তোমার টার্গেটে একাডেমিক অ্যাডমিশন যাই থাকুক, এই দুইটা বিক্রিয়ার ঠাড়া মুখস্থ করতে হবে। এই দুইটা বিক্রিয়া লাগবেই লাগবে, যে কোনো মোমেন্টে লাগবে, ঠিক আছে? স্যালিস্যালডিহাইড এবং স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিস্যালডিহাইড এবং স্যালিসাইলিক অ্যাসিড মনে থাকবে, স্যালিস্যালডিহাইড এবং স্যালিসাইলিক অ্যাসিড। ভাই আমি ক্লাসগুলো লাইভ ক্লাসে করছি, কিন্তু বাসায় পড়া হয়নি। এখন কি আমার এই নোটগুলো দেখলে হবে? বারবার দেখতে হবে? বাসায় না পড়লে তো এতদিনে তো তুমি ভুলে গেছো, 2 মাস হয়ে গেছে না প্রায়। ওকে, নামগুলো এমন কেন? নাম এমনই, হ্যাঁ। এগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ। কেমনে গুরুত্বপূর্ণ একটু পরে আমি দেখাচ্ছি, তাইলেই বুঝতে পারবা যে কেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কেন এগুলো গুরুত্বপূর্ণ এই লিখছো স্যালিস্যালডিহাইড। আর চাইলে আরেকটা বিক্রিয়া লিখতে পারো, যদিও এটা আমাদের অলরেডি পড়া হয়েছে, সেটা হলো গ্যাটারম্যান কচ। এটা চাইলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। গ্যাটারম্যান গ্যাটারম্যান কচ। গ্যাটারম্যান কচে কি হয়? ওইটা কিন্তু আমরা বেনজিনের ক্ষেত্রেও দেখছিলাম। গ্যাটারম্যান কচে আমরা হলো কার্বন মনোক্সাইড এবং HCl দিয়ে বিক্রিয়া দিই, এবং সেখানেও কি তৈরি হয়? সেখানেও স্যালিস্যালডিহাইড তৈরি হয়, সেখানেও স্যালিস্যালডিহাইড তৈরি হয়, মনে থাকবে? এই যে দুইটাতেই স্যালিস্যালডিহাইড। ওকে, উপরের দুইটা বেশি ইম্পর্টেন্ট, নিচেরটা না। এবার আসো বিশেষ বিক্রিয়ার, এই যে এখানে হলো কোব রিয়াকশনের মেকানিজম দেয়া আছে। কোব রিয়াকশনের মেকানিজম মানে কেমনে 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 হয়, কেমনে 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 হয়, সেটা আমি আর তোমাদের দেখাইলাম না। এই জন্য বলছি যে মনে রাখো, যদি আমাদের মেকানিজমগুলো থাকতো তাইলে আমরা এই মেকানিজমগুলো দেখতাম, কিন্তু আমাদের মেকানিজমগুলো নাই। যে জিনিস আমাদের একাডেমিক অ্যাডমিশন কোথাও লাগবে না মেকানিজম, সেটা আমরা কেন মুখস্থ করবো? আর কেউ চাইলে শখ থাকলে দেখে নিতে পারো। এবার আসো অ্যাসপিরিন ও প্যারাসিটামল প্রস্তুতি। স্পেশাল বিক্রিয়ার পরেই আমরা অ্যাসপিরিন এবং প্যারাসিটামল বানাইছি, ঠিক আছে?
ভাই এফোর্ট দিলেও এক্সাম ভালো হয় না, করণীয় কি? করণীয় হলে এফোর্ট আরও বাড়াই দিতে হবে, ঠিক আছে? এফোর্ট দিতে হবে। আর পড়াশোনার ব্যাপারে একটা জিনিস মাথায় রাখবা, শুধু পড়লেই হয় না, স্ট্র্যাটেজিক্যালি পরীক্ষা ওইটাকে উপস্থাপন করতে পারতে হয়। অনেক সময় দেখবে অনেকে পরীক্ষা অনেক কম পেরেও, তোমার চাইতে কম পেরেও নাম্বার বেশি পায়, আবার তুমি অনেক বেশি পেরেও নাম্বার কম পাবা। এর কারণ হলো তোমার স্ট্র্যাটেজি ভালো না। স্ট্র্যাটেজি ফলো করতে হয়, এবং সিকিউতে না অনেক বেশি লেখা লাগে না, মেইন কথাটা এবং প্রাসঙ্গিক কয়েকটা কথা লিখবা। আমি পেপার দেখি তো মাঝে মাঝে দেখি যে অনেকে অনেক পেরেও আমি নাম্বার দিতে ইচ্ছে করে না, কারণ তারা অপ্রাসঙ্গিক কথা অনেক বেশি লিখে রাখছে, মেইন যে কথাটা সেটা লিখে না। তো এইসব স্ট্র্যাটেজিগুলো একটু ফলো করলে নাম্বার আশা করি ভালো হবে। পরীক্ষার হলে তুমি আগে ইফোর্ট দিতে হবে, জানতে হবে, শিখতে হবে, তারপর পরীক্ষা হলে ডেলিভারিটা সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে? আর কিছু না। এবার আসো অ্যাসপিরিন ও প্যারাসিটামল তৈরি। অ্যাসপিরিন ও প্যারাসিটামল তৈরির জন্য আমাদেরকে প্রথমে, অ্যাসপিরিনের জন্য আমাদেরকে স্যালিসাইলিক অ্যাসিড নিতে হবে। অ্যাসপিরিন বানানোর জন্য আমরা কই থেকে বানাবো? অ্যাসপিরিন আমরা বানাবো সবসময় স্যালিসাইলিক অ্যাসিড থেকে, স্যালিসাইলিক অ্যাসিড, COOH। আচ্ছা, আর প্যারাসিটামল আমরা বানাবো, এটা হলো অ্যাসপিরিনের জন্য নিচ্ছি অ্যাসপিরিন, আর প্যারাসিটামল, প্যারাসিটামলের জন্য আমরা প্রথমে নিব প্যারা অ্যামিনোফেনল, প্যারা অ্যামিনোফেনল। তুমি বলবো ভাই এই অ্যাসপিরিন আমি কই পাবো? দেখো তুমি অ্যাসপিরিন কই পাবা, এই সরি অ্যাসপিরিন না, তুমি স্যালিসাইলিক অ্যাসিড কই পাবা? এই যে দেখো, একটু আগে স্যালিসাইলিক অ্যাসিড বানাইছি। তারপর বলবো ভাই আমি প্যারা অ্যামিনোফেনল কই পাবো? দেখো প্যারা অ্যামিনোফেনল আমি আগেই বানাই রাখছি। তো আগেই আমাদের অ্যাসপিরিন আর প্যারা অ্যামিনোফেনল বানানো আছে, আমরা এখন এগুলো থেকে অ্যাসপিরিন বানাবো এবং প্যারাসিটামল বানাবো। দেখো পুরা যে মেডিসিনটা, পুরা যে ঔষধ, ঔষধ কিন্তু এরকম রাসায়নিক যৌগ, এটা কিন্তু পুরাটাই কেমিস্ট্রির কাজ। কেমিস্ট্রি কোন ওষুধে কোন কোন প্রবলেমে কোন কোন যৌগ খাওয়া লাগবে তোমার, কোন কোন রাসায়নিক পদার্থ তোমার খাওয়া লাগবে, এগুলো সব কেমিস্ট্রি বানায় রাখছে। ডাক্তারদের কাজ কি? ডাক্তারদের কাজ হলো এবার ওই যে কেমিস্ট্রি বলে দিছে অমুক ওষুধ অসুখ হইলে এই কেমিক্যালটা খান, এইটারেই তারা লিখে দিবে জাস্ট। বুঝতে পারছো? এই যে বায়োলজি, কত পার্ট, হুদায় দরকার নেই, পুরাটাই রসায়ন, পুরাটাই রসায়ন। এই যে ওষুধ ছাড়া মেডিকেল করবেটা কি? ওষুধ ছাড়া কাজটা কি? কাজটা হলো অ্যাপ্লিকেশন তারা করে, ঠিক আছে? ওইটাকে বলা হয় অ্যাপ্লাইড কেমিস্ট্রি। বায়োলজি ইজ দ্য অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে? আর কিছু না। এবার আসো আমরা দুইটাকেই কি করব? দুইটাকেই আমরা অ্যাসিড হ্যালাইড দিয়ে বিক্রিয়া দিব। কার সাথে বিক্রিয়া দিব? দুইটাকেই আমরা বিক্রিয়া দিব ভাই CH3 COCl দিয়ে, CH3 COCl। এখানে কি CH3 COCl, এই সরি, দুইটাকে সেম জিনিস দিয়ে বিক্রিয়া দিচ্ছি। এখন বিক্রিয়া দিলে ফাইনালি এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হবে? এখানে COCl তো জানোই, CO প্লাস Cl মাইনাস, CO প্লাস Cl মাইনাস। এই ক্লোরিনটা কোন একটা হাইড্রোজেনের সাথে যাবে। কথা হলো ক্লোরিনটা কার হাইড্রোজেনের সাথে যাবে? দেখো এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, কার হাইড্রোজেন নেবে? আবার এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন, ক্লোরিনটা কার হাইড্রোজেন নেবে? মনে রাখবা, যে মূলক দুর্বল, যে মূলক দুর্বল বা যার প্রায়োরিটি কম, তার হাইড্রোজেন যাবে, তার হাইড্রোজেন। দেখো তো COOH, এটা হলো জৈব অ্যাসিড, এটা প্রায়োরিটি সবচেয়ে বেশি, আর এটা হলো অ্যালকোহল, এর প্রায়োরিটি পরে। তাইলে কার থেকে হাইড্রোজেন যাবে? এখান থেকে হাইড্রোজেন যাবে। ধরো এখান থেকে হাইড্রোজেন গিয়ে HCl বানাইলো, তাইলে এবার যৌগটা কি হবে? যৌগটা হবে, এ তো যেমন ছিল তেমন আছে, এই H এর জায়গায় এবার কি যুক্ত হবে? COCH3টা যুক্ত হয়ে যাবে। এই যে COCH3 যুক্ত হয়ে গেল। এই যে COCH3 যুক্ত হলো, এটার নামই হলো কি? এটার নামই অ্যাসপিরিন। এটার নামই কি? অ্যাসপিরিন। এবার এখানে কি হবে? এখানে NH2 আর OH এর মধ্যে কে দুর্বল? প্রায়োরিটি অর্ডার, নামকরণে আমরা যে প্রায়োরিটি অর্ডার পড়ছি, ওইখানে দেখো অ্যালকোহল উপরে, অ্যামিন ছিল নিচে, অ্যামিন নিচে ছিল, তো অ্যামিন দুর্বল, তাইলে এখানে অ্যামিনের OH যাবে, হাইড্রোজেন যাবে। তাহলে এখানে OHটা ফিক্সড, এখানে NH CO CH3। এখন এই যে ক্লোরিন চলে গেল, তাহলে HCl, আর এখানে যে CO CH3 একসাথে লিখছি আর কি, ওভাবে বের না করে দিয়ে,
এটার নাম হলো, দেখো এই যে NHCOCH3, এই অংশটার নাম হলো অ্যাসিটাম। শুধু এই অংশটার নাম কি? অ্যাসিটাম। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হলো অ্যাসিটাম। আর যেহেতু এটা প্যারা অবস্থায় আছে, তাই আমরা বলি প্যারা অ্যাসিটাম। প্যারা অ্যাসিটাম, আর এখানে OH আছে, এই জন্য অল, প্যারা অ্যাসিটামল। একসাথে বললে প্যারাসিটামল। এটাই কি? এটাই আমাদের সেই বিখ্যাত প্যারাসিটামল। প্যারাসিটামল মানে নাপা। ঠিক আছে। এখন প্যারাসিটামল আর অ্যাসপিরিন দুইজন একই কাজ করে। একই কাজ কি? এই যে আমাদের জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা হইলেই আমরা প্যারাসিটামল খাই। আমরা কি আমরা কি করি? আমরা হলো প্যারাসিটামল খাই। কথা হলো ভাই অ্যাসপিরিন কেন খাই না? অ্যাসপিরিন খেলে কি সমস্যা? অথবা তুমি যদি বলো যে অ্যাসপিরিন আর প্যারাসিটামলের মধ্যে কোনটা ভালো, কোনটা ভালো ভাই? তুমি দেখো এই যে প্যারাসিটামলের মধ্যে একটা নাইট্রোজেন গ্রুপ আছে না? এই যে একটা নাইট্রোজেন গ্রুপ আছে, মনে রাখবা যাদের মধ্যে নাইট্রোজেন গ্রুপ আছে তারা হলো আমাদের কিডনিকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। ঠিক আছে। কিডনিতে যে নেফ্রন থাকে, কিডনি বানান কেমনে? কিডনি এর নেফ্রন নষ্ট করে দেয়। ও নেফ্রনকে কি করে দেয়? নষ্ট করে দেয়। আর তোমরা জানো যে নেফ্রন, নিউরন, যেসব কোষের নামের শেষে অন আছে, নেফ্রন, নিউরন, এই দুইটা কোষ, এগুলো হলো পুনরায় তৈরি হয় না। নেফ্রন যদি একবার নষ্ট হয়, নষ্ট হয়ে গেছে। দুই কিডনিতে 10 লাখ 10 লাখ 20 লাখ হলেও নেফ্রন আছে। প্রতিবার প্যারাসিটামল খেলে কিছু কিছু নেফ্রন আমাদের নষ্ট হয়ে যায় এবং কিডনি ড্যামেজ হইতে পারে প্যারাসিটামল খেলে। এখন তাইলে ভাই অ্যাসপিরিন তাইলে আমরা কেন খাই না? অ্যাসপিরিন তো ভালো। অ্যাসপিরিনে দেখো কোনো নাইট্রোজেন গ্রুপ নেই। নাইট্রোজেন গ্রুপ থাকলে কিডনি নষ্ট হয়, এখানে তো নাইট্রোজেন গ্রুপ নেই। হ্যাঁ, এটা ট্রু। অ্যাসপিরিন কিডনির জন্য প্যারাসিটামলের চেয়ে বেটার। কিন্তু অ্যাসপিরিনে একটা প্রবলেম হইল, ডেঙ্গু হইলে, ডেঙ্গু হলে অ্যাসপিরিন খাওয়া যায় না। ডেঙ্গু হলে অ্যাসপিরিন কি করা যায় না? খাওয়া যায় না। এবং ডেঙ্গু হলে অ্যাসপিরিন খেলে সেটা মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে। ডেঙ্গুতে অ্যাসপিরিন খেলে কি হইতে পারে? মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো দেখো আমাদের যদি নর্মাল জ্বর হয়, আমরা তো নিয়ে নাপা খাই ফেলি। তো এখন যদি আমাদের জ্বরটা, প্রথমে তো আমরা জানি না এটা ডেঙ্গু জ্বর কিনা। যদি অ্যাসপিরিন দোকানে অ্যাভেলেবেল হয় বা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়, আমরা কিন্তু জ্বর হইলেই অ্যাসপিরিন খাই ফেলবো, এবং অ্যাসপিরিন খেলে ওই ডেঙ্গু আর ভালো হবে না, মৃত্যুর দিকে চলে যাবে। ঠিক আছে। এখন বলো ভাইয়ের, রোগ না শনাক্ত করতে পারলে ঔষধ কেমন করে দিবে? রোগ শনাক্ত তো আদিমকালে কবিরাজরাও করতে পারতো, কিন্তু ঔষধ তো দিতে পারতো না। হুম। ঔষধ দেয়াটাই মেইন। হ্যাঁ ভাই, ডাক্তারদের কি হবে কেমিস্ট্রি ট্রিটমেন্টগুলো? উন্নত ট্রিটমেন্ট ব্যবস্থা, কিন্তু তোমরা জানো কিনা উন্নত ট্রিটমেন্ট ব্যবস্থায় ডাক্তার শুধু রোগগুলা বলে দেয়, তারা কখনো প্রেসক্রিপশন লিখে না। ঠিক আছে। ডাক্তাররা বলে দেয় যে ওনার এই রোগ আছে, ওই যে তাও টেস্টের মাধ্যমে, নিজেরা না, বিভিন্ন টেস্ট মেস্ট করে লক্ষণ শুনে, ওনারা লক্ষণ শুনে ডিসাইড করে কোন কোন টেস্ট করা লাগবে, তারপর টেস্টের রিপোর্ট দেখে বুঝে যে এই রোগ আছে। তারপর কেমিস্ট, ওনারা সাজেস্ট করে যে কোন কোন গ্রুপের ঔষধ খেতে হবে। তারপর কেমিস্টরা আবার ঠিক করে যে উনি এক্স্যাক্ট কোন ওষুধটা খাবে। ঠিক আছে, এটা কেমিস্টরা ডিসাইড করে, এটা ডাক্তাররা ডিসাইড করে না। ওকে। নাপা কি দোষ করছে? নাপা খেলে যে কিডনি নষ্ট হয়। হ্যাঁ, ওষুধের এমন উদ্ভট নামের কারণ হলো এই যৌগগুলো। তুমি দেখবা যে কোনো ওষুধের মধ্যে, যেমন আমার এখানে একটা ওষুধ আছে, আমার এখানে নাপাই আছে, ওই যে প্যারাসিটামল, প্রত্যেকটা ওষুধের নিচে দেখবা কিন্তু একটা ইয়ে লিখা আছে, একটা রাসায়নিক নাম লিখেছে, ওটার এক্সাক্ট নাম। নাপা হলো কোম্পানির দেয় একটা নাম। ঠিক আছে, যেমন এটা কোন কোম্পানি নাপা দেয়, বেক্সিমকো, ওরা নাপা নামে বেচে। এক একজন কিন্তু এখন এক এক নামে বেচে, যদিও নাপা নামটা সবচেয়ে জনপ্রিয়। তো অ্যাকচুয়াল নাম কি, মানে যে কোন কেমিক্যালটা আছে, প্যারাসিটামল আছে। ঠিক আছে। দুনিয়ার যে কোনো প্যারাসিটামল তুমি যে কোনো কোম্পানি থেকে খাও, সে একই কাজ করবে, তবে কারো কোম্পানিটা বেটার, কারো কোম্পানিটা কম বেটার। তবে সবার প্যারাসিটামল, জ্বরের ওষুধ সবারই আছে প্যারাসিটামল। তারপর যত ওষুধ দেখবা, দেখবা যে তাদের নিচে আরেকটা নাম আছে। যেমন আমার এখানে আরেকটা ওষুধ আছে বিলিস্টা, যেটার নিচে লেখা আছে বিলাস্টিন। বিলাস্টিন লিখে তুমি সার্চ দাও, দেখবে যে একটা যৌগ পেয়ে যাবা। ঠিক আছে, সবই আসলে এরকম রাসায়নিক যৌগ। আহ, বলো, কারো কোনো প্রশ্ন আছে?
না, যারা বায়োলজির ভক্ত তাদেরকে কিন্তু একদম নাপার শরবত খাওয়াই দিব। হুম। আর নাহলে ডেঙ্গু হইলে তাদেরকে এই যে অ্যাসপিরিন খাওয়াই দিব ধরে। অশিক্ষিত মানুষ করতে পারলাম না তোমাদের জন্য। না, এই যে নেফ্রন নিউরন কত কিছু শিখে ফেললাম, সব তো আমরা রাসায়নিক পদার্থ দিয়েই তোমার হলো ডিসাইড করতে পারি। এবার আসো ফেনলের শনাক্তকারী বিক্রিয়া। ফেনলের শনাক্তকারী বিক্রিয়া ক্লাস আর কতক্ষণ? ক্লাস আর 10-15 মিনিট হবে, ঠিক আছে, অল্প। ওকে। নাপার বদলে নিম পাতা খাবো, হ্যাঁ, নাপার বদলে নিম পাতা খাও। পেইন কিলারে কি থাকে? পেইন কিলারের ইয়েটা আমার মনে নাই, যৌগটা আমার মনে নাই। তবে পেইন কিলারে যেটা থাকে ওইখানেও ওই নাইট্রোজেন আছে ওই যৌগেও। তুমি কোনো একটা পেইন কিলার নিয়ে ওইটার কেমিক্যাল নাম দিয়ে সার্চ দিয়ে দেখবে যে নাইট্রোজেন আছে, এবং পেইন কিলার আরও বেশি কিডনি ধ্বংস করে দেয়, নেফ্রনকে নষ্ট করে দিতে পারে, ঠিক আছে। এবার আসো ভাই ফেনল শনাক্তকারী বিক্রিয়া। ফেনল শনাক্তকারী বিক্রিয়া এটা আবার ইম্পর্টেন্ট বোর্ডের জন্য, লাস্টের পড়াগুলো ইম্পর্টেন্ট, বুঝছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে তোমরা পুরো ফেনলের আগের কিছু না পড়লেও তোমরা বিশেষ বিক্রিয়া, অ্যাসপিরিন প্যারাসিটামল প্রস্তুতি, আর হলো ফেনলের শনাক্তকারী বিক্রিয়া, এই 3-4টা জিনিস অবশ্যই পড়তে হবে। তো ফেনলের শনাক্তকারী বিক্রিয়া, ফেনলের 1 নাম্বার শনাক্তকারী বিক্রিয়া তোমরা আগেই দেখছো, ব্রোমিন পানি দিয়ে। ব্রোমিন আর পানি দিয়ে আমরা ফেনলকে অলরেডি একবার শনাক্তকরণ করে ফেলছি। ব্রোমিন পানি দিলে কি হয়? ফেনল, ব্রোমিন, পানি। কি হয়েছে ভাই? সিম্পল একটা হিসাব, OH ব্রোমিন ব্রোমিন, পানি দিলে একদম সব পয়েন্টে ব্রোমিন যুক্ত হয়ে যায়। যৌগটার নাম কি ভাইয়া? যৌগটার নাম কি? ট্রাই ব্রোমোফেনল। এটার একটা হলুদা পদক্ষেপ পড়ে। কেমন পদক্ষেপ? হলুদাভ অধক্ষেপ, ঠিক আছে। এটা দেখে আমরা শনাক্ত করতে পারি। এবার হলো আসলে 2 নাম্বার। 2 নাম্বার ইয়েটা হলো লিবারম্যান টেস্ট। 2 নাম্বারটা কি? লিবারম্যান টেস্ট। লিবারম্যান টেস্ট। লিবারম্যান টেস্টে আমরা যেটা করব, সবাই একটু সামনে খেয়াল করো। লিবারম্যান টেস্ট একটু ভালোই বড়, ঠিক আছে। লিবারম্যান টেস্টে আমরা এই যে এই যৌগটা নিব, প্যারা নাইট্রোসোফেনল নিব। প্যারা নাইট্রোসোফেনল, এটা কিন্তু একটা ফেনল, তার সাথে ফেনল নিব। প্যারা নাইট্রোসোফেনলের সাথে একটা ভালো ফেনল নিব, মানে ভালো ফেনল বলতে শুধু ফেনল, এই যে OH। তাহলে কার কার বিক্রিয়া? প্যারা নাইট্রোসোফেনল তার সাথে ফেনল। যখন আমরা এই দুইজনের মধ্যে বিক্রিয়া দিব, বিক্রিয়াটাই যেটা হবে, বিক্রিয়াটাই পানি বের হবে। এই বিক্রিয়ায় কি বের হবে? পানি বের হবে। এখন পানি যদি বের হইতে হয়, হাইড্রোজেন আর অক্সিজেন কোথায় কোথায় পাওয়া যাবে? দেখো, পানি বের হইতে হইলে এখান থেকে অক্সিজেন, পানি যদি বের হইতে হয় এখানের অক্সিজেনের সাথে এখানের হাইড্রোজেন চলে যাবে। এখন কথা হলো অক্সিজেন হাইড্রোজেন তো একটা হলো, আরেকটা কই থেকে যাবে? আরেকটা হাইড্রোজেন এখান থেকে যাবে, 2টা হাইড্রোজেন লাগবে, আরেকটা এখান থেকে। এরা যদি যায় তাহলে দেখো এখানে কি আছে? OH, এখানে এই যে আমার নাইট্রোজেন, এখানের অক্সিজেন চলে গেছে, তাহলে নাইট্রোজেনের 2টা হাত খালি, সে 2 হাত দিয়ে এই বাক্সের সাথে যুক্ত হবে। আবার দেখো এখানের অক্সিজেন একা হয়ে গেছে, এখানে আবার অক্সিজেন, এবং যৌগটা ভেঙে এরকম হয়ে যায়, মানে পরের চক্রটা কিন্তু আর চক্র থাকবে না, কারণ ও বাইরের দিকে অলরেডি অনেকগুলো এক্সট্রা বন্ড তৈরি করে ফেলছে। একটু মুখস্থ রাখতে পারো, আর নাহলে বুঝতে পারো যে বন্ড আসলে তুমি যদি এখন এইভাবে এটা দাও, এতগুলা বন্ড তৈরির ক্ষমতা কিন্তু কার্বনের এখন আর নাই, ঠিক আছে। অলরেডি কার্বনের যোজনী 4 করে পূরণ হয়ে গেছে। এখন তোমরা যে যৌগটা দেখতেছো, এই যৌগটার নাম হলো ইন্ডোফেনল। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হলো ইন্ডোফেনল, এবং এটা হলো লাল রং। এটা কি রং? এটা হলো লাল রং। আমরা কাপড়ে যে লাল রং ইউজ করি না, কাপড়ে ডাইং করতে যে লাল রং দেই, এটাই সেই লাল রং। এবার আসো ভাই, এই ইন্ডোফেনলকে, মানে তুমি কিন্তু অলরেডি আমাদের শনাক্তকরণ শেষ,
হ্যাঁ, লাল রং হয়ে গেছে, আমরা বলতে পারি শনাক্তকরণ শেষ। বাট তাও আমরা মজা করে এখানে যদি একটু সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে, সে দেখবে যে এখানে যেহেতু OH আছে, সে OH এর মধ্যে থেকে হাইড্রোজেনকে নিয়ে যাবে, নিয়ে পানি বানাবে, সোডিয়াম এখানে বসে যাবে, সোডিয়াম ও বাকি সব সেম সেম। এই এই যৌগের নাম হলো তখন সোডিয়াম ইন্ডো ফেনল, এবং এটা হলো নীল রং। এটা কোন নীল জানো? এটা কোন নীল? এটা হলো সেই নীল যেই নীল ইংরেজরা আমাদেরকে দিয়ে চাষ করাইতো এবং যেই নীলের জন্য বিদ্রোহ হয়েছিল। এটা হলো নীল বিদ্রোহের সেই নীল। ঠিক আছে, বর্তমানে আর নীল চাষ করা লাগে না, আমরা এইভাবে নীল বানাইতে পারি বলে এখন আর চাষ করার দরকার হয় না। আর নাইলে আগে ইংরেজরা কিন্তু এই নীল চাষ করাইতো মানুষকে দিয়ে, গাছ, নীলের গাছ ছিল, ওই গাছ চাষ করলে জমি নষ্ট হয়ে যাইতো, জমির উর্বরতা কমে যাইতো, তাও ইংরেজরা বাধ্য করতো যে না এটাই চাষ করতে হবে, কারণ এটার দাম বেশি ছিল, তারা কৃষকের থেকে কম দামে কিনে নিয়ে বাইরের কান্ট্রিতে বেশি দামে বিক্রি করতো। ঠিক আছে, এটা সেই নীল রং। এটা দেখো এখানে একটা ওয়ার্ড আছে ইন্ডো, এই ইন্ডো ওয়ার্ডটা সে ইন্ডিয়া থেকে, কারণ তখন তো এটার নাম ভারতবর্ষ ছিল, ভারতবর্ষে এই নীল রং হইতো বলে এটাকে ইন্ডোফেনল নাম দেওয়া হয়েছে। কি নাম? ইন্ডোফেনল নাম দেওয়া হয়েছে। তাহলে এটা হলো আমাদের শনাক্তকারী পরীক্ষা, যেটার নাম হলো লিবারম্যান টেস্ট। কি টেস্ট ভাইয়া? লিবারম্যান টেস্ট। টাফ নিলে কোনো প্রবলেম হয়? দুনিয়ার সব ওষুধে প্রবলেম হয়, কিন্তু ডাক্তাররা তোমাকে এটা কখনোই বলবে না। কাপড়ের নীল, হ্যাঁ কাপড়ের নীল, আরেকবার, হ্যাঁ আরেকবার বলবো। ঠিক আছে, হাইড্রোজেনটা কি ফ্রি রেডিকেল না? এখানে মানে টোটাল পানিটা কোন কোন জায়গা থেকে গেল আমি জাস্ট সেই অবস্থানগুলো তোমাকে দেখাইছি। শোনো, মানে এমন কোনো মেডিসিন মোটামুটি নাই যেটার কোনো সাইড ইফেক্ট নাই, বাট দেখবা যে কোম্পানিগুলা ঘুরাই পেঁচাই বলবে না এটাতে তেমন কোনো সাইড ইফেক্ট নাই। মানে কোনো কোম্পানি আজ পর্যন্ত দেখবা যে তোমরা যদি ইয়েতে যাও, ওই যে কিছু অ্যাপ আছে ওষুধের, আমি নাম ভুলে গেছি, মেডিক্স বা এই টাইপের, ওখানে তুমি ওষুধ সার্চ করলে ওষুধের ডিটেলস জানতে পারবা। তো ওখানে সাইড ইফেক্ট লিখা থাকে, তো লিখে যে মানে নট মেনশনেবল সাইড ইফেক্ট, মানে বাংলায় বললে এরকম যে না তেমন কোনো সাইড ইফেক্ট নাই। কেউ দেখবা যে বলবে না যে নো সাইড ইফেক্ট, নো সাইড ইফেক্ট কোনো ওষুধে মোটামুটি লেখা থাকে না, সবাই লিখে নট মেনশনেবল, মানে বলার মতো সাইড ইফেক্ট না, আসলে সাইড ইফেক্ট সবারই আছে। ঠিক আছে, দেখবে যে যে ওষুধ হলো তোমার কাশির সিরাপ, লেখা থাকে যে হালকা তন্দ্রা হতে পারে। ভাই হালকা তন্দ্রা হতে পারে না, হয় তন্দ্রা, তন্দ্রা হয়। হ্যাঁ, তারপরে অ্যালার্জির ওষুধ অ্যালাট্রল, রূপা, এগুলাতে দেখবে যে হালকা তন্দ্রা হতে পারে। হ্যাঁ, আর ডিজেলনেস, ইংলিশে লিখে থাকে ডিজেলনেস একটু হইতে হুদাই ভাই। আমি তো খাইয়ে বাস থেকে আমি নামতে ভুলে গেছি, আমি ঘুমায় ধরো চলে গেছি কিলো পর কিলো। তো সাইড ইফেক্ট সবারই আছে, কিন্তু ওষুধ কোম্পানি এটা স্বীকার করবে না, কারণ স্বীকার করলে আমরা ঔষধ না খাই। হ্যাঁ, ঔষধ যদি আমরা না খাই তাহলে বুঝো 1000 কোটি টাকার বিজনেস। বাংলাদেশে শুধুমাত্র গ্যাসের ওষুধ, শুধু গ্যাসের ওষুধ বিক্রি হয় কয়েকশো কোটি টাকার। আর তো বাকি ওষুধের কথা বললামই না। নীল দিয়ে কি করে? এটাই কি কাপড়ের নীল? হ্যাঁ এটাই কাপড়ের নীল। ঠিক আছে, এখন দেখো তাহলে লিবারম্যান টেস্ট কি? প্যারানাইট্রোসোফেনল নেবে, এটা একটা যৌগ, এটা আরেকটা যৌগ, তাদের থেকে পানি বের হয়ে যায়। পানি বের হওয়ার জন্য এই অক্সিজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, টোটাল 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন লাগে। এখন এগুলো যদি আমি নিয়ে যাই, এখন দেখো নাইট্রোজেনের তো 3টা হাতের মধ্যে একটা হাত এখানে, আরো 2টা হাত ফাঁকা হয়ে গেছে, ওই 2টা হাত তখন বাক্সকে জড়াই ধরবে। আবার এখানে অক্সিজেনেরও তো 2টা হাত, আমি হাইড্রোজেন নিয়ে গেলে তার 2টা হাতও বাক্সের সাথে আসবে। আসার পরে এখানে কিন্তু আর চক্রটা কমপ্লিট হইতে পারবে না, কারণ অলরেডি তুমি দেখো এই কার্বনের কয়টা হাত হয়ে গেছে, 1 2 3 4, এই কার্বনেরও 4টা হাত, তাহলে ডাবল বন্ড শুধু এই 2টা জায়গায় থাকবে। ঠিক আছে, ডাবল বন্ডে 2টা পজিশনে থাকবে। এই যে মূলকটা, এই যে মূলকটা, যে মূলকটাকে তোমরা দেখতেছো, যে মূলকটাকে তোমরা দেখতেছো, এটাকে বলা হয় ইন্ডো মূলক। এটাকে কি মূলক বলে? এটাকে বলে ইন্ডো মূলক। সাথে নাইট্রোজেনটা আছে, নাইট্রোজেন সহ এই পর্যন্ত এটাকে বলে ইন্ডো মূলক। ইন্ডো ইন্ডিয়া থেকে আসে। ঠিক আছে, ওকে। তন্দ্রা কি?
তন্দ্রা কি জানো না? ওই যে ঝিমানিটাকে তুমি তন্দ্রা বলতে পারো, যে মাঝে মাঝে ক্লাস করতে করতে হয় না, এটা হলো তন্দ্রা। তন্দ্রও চিনাইতে হবে তোমাদেরকে এখন কেমিস্ট্রি ক্লাসে, হাই রে। ওকে, দুইটা টেস্ট গেল, লাস্ট টেস্ট, আজকের দিনের লাস্ট বিক্রিয়া। আসো, লাস্ট বিক্রিয়াটা হলো FeCl3 দিয়ে করতে হয়। FeCl3 টেস্ট, ফেরিক ক্লোরাইড টেস্ট করব আমরা। ফেরিক ক্লোরাইড টেস্ট করার জন্য আমরা ফেরিক ক্লোরাইড নিব এবং তার সাথে আমরা কি করব, তার সাথে আমরা 6টা ফেনল নেব। 6টা ফেনল কেন পরেই বুঝতে পারবা, সমতা করতে গেলে 6টা লাগবেই। এখানে প্রোডাক্ট কি হয়, এখানে প্রোডাক্ট হয় হলো প্রথমে HCl। এখন ভাই আমার ক্লোরিন, এখানে 6টা ফেনল নিলে 6টা হাইড্রোজেনের জন্য 6টা ক্লোরিন লাগবে, এখানে একটা 2 আসবে, তাহলে 6HCl। এবার বাকি যারা বাকি আছে, বাকি কি কি বাকি আছে দেখো, লোহা বাকি আছে 2টা, আর দেখো হাইড্রোজেন তো চলে গেছে, ফিনক্সাইড বাকি আছে না, ফিনক্সাইড কয়টা বাকি আছে, 6টা। এই যে যৌগটা আমার তৈরি হইল, এটাই আমার মেইন যৌগ, এটাই আমার কি মেইন যৌগ। এবং এই যৌগে তুমি দেখতে পাবে একটা অদক্ষেপ পড়ে, এই যৌগে কি অদক্ষেপ পড়ে, একটা বেগুনি বর্ণের অদক্ষেপ পড়ে। আর এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হলো ডাইফেরিক, ডাইফেরিক হেক্সা, হেক্সা মানে 6, আর এই মূলকটার নাম কি, ফিনেট। এটার নাম মূলত ফিনক্সাইড, কিন্তু যৌগের মধ্যে নাম হয়ে যায় ফিনেট। তাহলে ডাইফেরিক, 2টা ফেরিক আর হেক্সাফিনেট। মনে রাখবা এটা হলো সবচেয়ে বড়, সবচেয়ে বেশি কার্বন বিশিষ্ট, সবচেয়ে বড় না বলি, সবচেয়ে বেশি কার্বন বিশিষ্ট জটিল যৌগ। এটা একটা জটিল যৌগ, হ্যাঁ, তৃতীয় অধ্যায়ে আমরা জটিল যৌগের আইডিয়া পেয়েছিলাম। সবচেয়ে বেশি কার্বন বিশিষ্ট এটা জটিল যৌগ। কেউ কি বলতে পারবা এটার মধ্যে কয়টা কার্বন আছে? দেখো একটা বেনজিন চক্রে 6টা কার্বন, তাহলে 6টা বেনজিন চক্রে 36টা কার্বন আছে। কয়টা কার্বন আছে? 36টা কার্বন আছে আমাদের এখানে। ডাইফেরিক, ডাইফেরিক হেক্সাফিনেট। ওকে, এই বলো, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। এটা MCQতে আসে, ডাইফেরিক হেক্সাফিনেটে কতটি কার্বন থাকে, 36টা কার্বন থাকে। ঠিক আছে, তো তোমরা ভালো করে কি কি পড়বা আরেকবার একটু বলে দিই। লাস্টের গুলা, ফেনলের লাস্টের অংশগুলো, এই যে বিশেষ বিক্রিয়া থেকে অন্তত সবাই পড়বা, বিশেষ 2টা বিক্রিয়া, এটা দরকার নাই, এটা হুদাই দিছি, অ্যাসপিরিন আর প্যারাসিটামল তৈরি, আর হলো শনাক্তকারী বিক্রিয়া। আর এর আগে তো আছে, মানে এমন না যে উপরেগুলো পড়বা না, পড়বা, তবে ওগুলা মানে যাদের পড়তে প্যারা লাগে তারা এগুলা কম পড়লে। আর এই জায়গাতে MCQ আছে, ঠিক আছে, এই সিকোয়েন্সটা একটা MCQতে ভরপুর সিকোয়েন্স। তো যাই হোক, আজকে আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এরই মাধ্যমে কিন্তু দেখো আজকের ক্লাসের মাধ্যমে আমাদের পার্ট 4 খাতাম হয়ে গেল। পার্ট 4 মানে এই পেজ শেষ। আমাদের নেক্সট এক্সাম হবে পার্ট 3 এবং পার্ট 4 এর উপর 50টা MCQর একটা এক্সাম, কিন্তু তোমরা এক্সাম দাও না, যেটা খুবই হতাশাজনক। ঠিক আছে, মাত্র কতজন যেন এক্সাম দিছে, এটা খুবই খারাপ লাগছে আমার কাছে। ঠিক আছে, ছোট এক্সাম নিব, হ্যাঁ, এই এই 2টা পার্টের উপর, এই 2টা পার্ট তোমরা পড়তে থাকো, আমি এক্সামের ডেট জানাই দিব। তবে প্রবাবিলি শুক্রবার এই এক্সামটা নেওয়ার চেষ্টা করবো আমি। ঠিক আছে, সো পড়তে থাকো, বৃহস্পতিবার আগে সিলেবাস শেষ করে ফেলো। এই ছিল আমাদের ফেনল রিলেটেড আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। ছুটি। ওকে, আল্লাহ হাফেজ।